We are on live. Assalamu alaikum everyone. আশা করছি সবাই ভালো আছেন। আমরা প্রতিদিনের মতোই আজকেও একটি লাইভ করছি। যদিও প্রতিদিন করছি না আসলে। আমরা এখন আপনাদের রিকোয়েস্টেড লাইভ গুলোই করছি যেগুলো আপনারা রিকোয়েস্ট করেছেন। তো আজকের লাইভ ডেফিনিটলি হায়ার স্টাডিজ রিলেটেড বাট হায়ার স্টাডিজ নিয়ে না। আজকে আমরা কোনো স্কলারশিপ নিয়ে কথা বলছি না বা আমরা ওই টাইপের স্কলারশিপ প্যাকেজ নিয়ে কোনো কথা বলছি না, অ্যাপ্লিকেশন প্যাকেজ নিয়ে কথা বলছি না। বরং আজকে আমরা কথা বলবো একটু ডিফারেন্ট বাট খুবই ইম্পর্টেন্ট যে ইস্যুটি যেটি অনেকে জানতে চান, বিশেষ করে যেহেতু প্রতি বছর বাংলাদেশ থেকে একটা বড় অ্যামাউন্ট অফ পিপল ইউএসএ তে পড়াশোনা করতে আসেন এবং তাদের অনেকেই এরপরে চাকরি বাকরি করে এখানে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করেন। সো আমরা প্রথমে আজকে কথা বলবো যে F1 ভিসা ক্যাটাগরি বা স্টুডেন্ট ভিসা ক্যাটাগরিতে আমরা আছি, এখান থেকে যদি কেউ গ্রিন কার্ড প্রসেসে যেতে চায়, যেটা অনেকেই চায়, সেই প্রসেস নিয়ে কথা বলবো। এবং সেকেন্ড হচ্ছে আমরা আজকে কথা বলবো এখনকার যে বর্তমান যে পরিস্থিতি, কেমন একটা ঘোলাটে পরিস্থিতি ইমিগ্রেশন নিয়ে বা F1 স্ট্যাটাস নিয়ে, অনলাইন অফলাইন নিয়ে, এবং হচ্ছে ট্রাম্পের কিছু বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে কিছু আসলে হঠাৎ হঠাৎ কিছু ডিসিশন আসছে যে এটা করা যাবে না বা H1B নিয়ে বন্ধ করে দিবে, ইন্টারন্যাশনাল থেকে বের করে দিবে। সর্ট অফ ইস্যুস গুলো হচ্ছে আসলে খুবই ক্রিটিক্যাল, যেটা আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি ইউ ক্যান ফিল দ্যাট, যে মাঝে মধ্যে খুব মানে ঘোলাটে লাগে যে আসলে হচ্ছে এটা কি, আমরা কি পড়াশোনা শেষ করতে পারবো কিনা। সো এইসব পরিস্থিতি সহ বাংলাদেশি বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের লিগাল যেসব সমস্যাগুলো হয় বা যেসব ইস্যুস গুলো আছে সবগুলো নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজু মহাজন ভাইয়া। হ্যালো ভাইয়া। হাই, কেমন আছেন ভাইয়া? ভালো আছি, তুমি কেমন? জি ভাই, আমি ভালো আছি। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা শেয়ার করেছি অলরেডি যে রাজু ভাই হচ্ছে এখানকার একজন অ্যাটর্নি এবং উনি ওয়াশিংটন ডিসি ওই এরিয়াতে উনি আছেন। ভাইয়া বলবেন ওনার সম্পর্কে। সো তার আগে আমি জাস্ট একটু বলে রাখি, আপনারা যদি আমেরিকায় থাকেন বা আপনাদের কোনো পরিচিত কেউ থাকে বা আপনারা যদি আসতে চান অথবা প্রসেসটা জেনে রাখতে চান, তাহলে অবশ্যই লাইভটি শেয়ার করুন, অনেক বেশি শেয়ার করুন, যাতে অনেক বেশি মানুষ একসাথে জানতে পারে। সো ভাই আপনার কাছে যাচ্ছে, আপনি যদি একটু ব্রিফলি আপনার পরিচিত একটু সবার উদ্দেশ্যে বলতেন। আমার নাম রাজু মহাজান, আমি অ্যাটর্নি। আমি প্র্যাকটিস করছি ওয়াশিংটন ডিসি মেট্রো এরিয়ায়, ওয়াশিংটন ডিসি মেরিল্যান্ড ওই এলাকায়, এবং আমার লাইসেন্স হলো মেরিল্যান্ড এবং ওয়াশিংটন ডিসিতে। তো ওই এলাকার যে কোনো বিষয়, যে কোনো লিগ্যাল বিষয়ে আমি আপনাদের সবাইকে হেল্প করতে পারবো, ক্রিমিনাল, সিভিল, যে কোনো বিষয়ে। আর যেহেতু আমি একটা যে কোনো স্টেটের লাইসেন্স থাকলে আপনি ফেডারেল যে কোনো বিষয়ে প্র্যাকটিস করতে পারবেন যে কোনো জায়গায়। তো সেহেতু আর ইমিগ্রেশন যেহেতু একটা ফেডারেল ইস্যু, কাজে আমেরিকার যে কোনো স্টেটের যে কোনো জায়গা থেকে আপনি ইমিগ্রেশন বা ব্যাংক্রাপসি এসব ফেডারেল ইস্যুতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমার সব ইনফরমেশন পাবেন আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইটের নাম হলো www.rajulaw.com। তানিম একটু পরে ডিসপ্লেতে আপনাদেরকে দেখাবে, আপনারা এটা সহজে পেয়ে যাবেন। আর আমার শর্ট বায়োগ্রাফি হলো, আমি প্র্যাকটিস শুরু করার আগে আমি জেডি করছি, যে আমেরিকার যে ল ডিগ্রি জেডি, এটা করছি লিঙ্কন মেমোরিয়াল ইউনিভার্সিটিজ ডানকান স্কুল অফ ল থেকে। আমি 2019 সালে গ্রাজুয়েশন করছি। তার আগে আমি ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে আমি মাস্টার্স করছি কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ এর উপরে, এবং তারও আগে আমি ঢাকা ইউনিভার্সিটিতে, বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্ডারগ্রেড করছি। 2008 সালে আমার পরীক্ষা শেষ হয়েছিল। তো এবং ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করার পরে আমি বাংলাদেশে রেডিও ফুর্তি নামে একটা FM রেডিওতে কাজ করছি অনেকদিন, সেই তারপরে আমি আমেরিকা চলে আসছি। এইটাই আমার শর্ট বায়োগ্রাফি। আর আমার গ্রামের বাড়ি হলো বাগেরহাট, খুলনা বাগেরহাট। এটাই। থ্যাংক ইউ ভাইয়া। সো মোটামুটি ব্রিফ বায়োগ্রাফি ভাইয়া বলে দিল, এবং আমি যেটা ফিল করি আমেরিকা আসার পরে অনেকের সাথে যখন কথাবার্তা হয়, যে আমার মনে হয়েছে ভাইয়া যে আমরা ফার্স্ট স্টেপে যেটা নিয়ে কথা বলবো, যে F1 থ্রু লাইক গ্রিন কার্ড। এখন যেহেতু আসলে অনেক ধরনের বার্স এন্ড রেস্ট্রিকশনস আসছে বা হঠাৎ করে নতুন নতুন অনেক কিছু আসছে এবং চেঞ্জ হচ্ছে, সো ইন দ্যাট কেস আমরা নিজেরা যারা অনেক সময় লাইক কনফিউজড হয়ে যায় আসলে কোন পথ ধরে আগাবো, যেহেতু মাল্টিপল ওয়েজ আছে এখানে অ্যাপ্রোচ করার জন্য। সো ইন দ্যাট কেস আমি যদি আপনাকে একটু শুরু করতে বলি শুরুতে, যে হচ্ছে F1 টু যে গ্রিন কার্ডের যে প্রসেস, এই প্রসেসের মধ্যে আসলে কেমন কেমন প্রসেস আছে বা কি কি হয়, আপনি একটু ডিটেল ডিসকাস করতে পারেন। যদি সেশন একটু লম্বা হয় কোনো সমস্যা নেই, কারণ আমার মনে হয়েছে জানাটা খুব জরুরি আমাদের সবার। হ্যাঁ, আমি মানে মোটামুটি যে ইনফরমেশন গুলি জানা দরকার সবই আজকে দিয়ে দিব। আর এর বাইরেও টুকটাক কিছু হয়তো থাকে যে খুবই স্পেসিফিক, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কিছু সিচুয়েশন, কোনো কোয়েশ্চেন থাকতে পারে সামথিং, সেগুলি আপনারা পরে কোয়েশ্চেন করলে আমি উত্তর দিব। প্রথমে আমি একটা জেনারেল আইডিয়া দিচ্ছি আর কি। তো আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার অনেক উপায় আছে।
মানে প্রায় 25-30টা ওয়ে আছে যেভাবে একজন মানুষ বিদেশি একজন মানুষ সে আমেরিকায় গ্রিন কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্সি পেতে পারে। তো আমাদের যেহেতু আজকে টার্গেট অডিয়েন্স স্টুডেন্টরা, সেহেতু আমরা শুধু স্টুডেন্টরা যে চ্যানেলে গ্রিন কার্ড পেতে পারে পড়াশোনা এবং চাকরির মাধ্যমে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করব। অন্য বিষয়গুলো আপনারা জানতে চাইলে পরে কোশ্চেন করেন, বাট আমাদের মূল ফোকাসটা হলো স্টুডেন্টদের বিষয়গুলি। তো নর্মাল যে প্রসেস সেটা হলো যে একজন মানুষ যখন বা আমেরিকায় আসে মাস্টার্স করার জন্য বা পিএইচডি করার জন্য, তো আপনি যখন মাস্টার্স শেষ করেন তখন থেকে আপনি এলিজিবল হবেন অ্যাপ্লাই করার জন্য। তো প্রথমে যেটা আপনি করতে পারেন যে যখনই আপনি মাস্টার্স করছেন বা পিএইচডি করছেন, আপনার উচিত অনেক বেশি ইনভলভড হওয়া। প্রথম কথা হলো শুরুতেই যখন আপনি আমেরিকায় প্রথম দিন থেকেই আপনার প্ল্যান থাকা উচিত যে আপনি গ্রিন কার্ড নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করা উচিত। যদিও আমরা মানে যে একটা কথা আছে যে স্টুডেন্ট ভিসা হলো যে আপনি বাংলাদেশে ব্যাক করবেন সেই ইন্টেন্টের ভিসা, যে আপনি নন রেসিডেন্ট ইন্টেন্টের ভিসা। কিন্তু আপনি মনে মনে কি চিন্তা করতেছেন এটা মানে কোনো লিগ্যাল সমস্যা নাই। আপনি যদি প্রথম দিন থেকে চিন্তা করেন না আমি আমেরিকা থেকে যাব, এটা দোষের কিছু না। যদিও আমরা এমবেসিতে যখন জিজ্ঞাসা করে যে পড়াশোনা শেষ করার পরে আপনার প্ল্যান কি, তখন আমরা সবাই বলি যে আমরা দেশে ব্যাক করব। কিন্তু আপনি আমেরিকা আসার পরে যদি মনে মনে চিন্তা করেন বা ফ্রেন্ডদের সঙ্গে ডিসকাস করেন যে আমি আসলে এখানে থেকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, এটা দোষের কিছু না এবং এটা ইলিগাল কিছু না। কাজে ওই ইন্টেন্ট বিষয় নিয়ে চিন্তা করবেন না। কারণ আমাকে অনেকে প্রশ্ন করে ভাই এটা এভাবে চিন্তা করা কি ওই ইন্টেন্টের ভায়োলেশন কিনা? এর উত্তর হলো যে না, এটা চিন্তা করা ইন্টেন্টের ভায়োলেশন না। তো আপনাকে শুরু থেকেই একেবারে ডে 1 থেকেই চিন্তা করতে হবে যে আমি এই চ্যানেলে আগাবো। অনেকটা আমি একটা এক্সাম্পল দেই যে আমরা অনেকেই বলি যে আপনাদের যদি আমেরিকায় যাওয়া বা বিদেশে যাওয়ার প্ল্যান থাকে, তখন আপনি যখনই অনার্স প্রোগ্রামে ভর্তি হন বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে, তখন থেকেই ডে 1 থেকে আপনি জিআরই প্রিপারেশন নেওয়া শুরু করেন। যে ধরেন নীলক্ষেত থেকে একটা বই কিনে আনেন, ওই জিআরইর ওয়ার্ডগুলি মুখস্থ করা শুরু করেন। তো ওইরকম আপনার যদি আমেরিকায় থাকার ইচ্ছা থাকে, আমরা বলি যে আপনি যখনই আমেরিকা চলে আসছেন ডে 1 থেকে আপনি প্ল্যান শুরু করেন। কারণ হলো আপনি যখনই গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তখন অনেক কিছু আপনাকে দেখাইতে হবে এবং এই দেখানোর বিষয়গুলি আপনি যদি একটু আগে থেকে প্ল্যান করেন তাহলে এটা আপনার জন্য সুবিধা হয়। যেমন ধরেন একটা জিনিস দেখাইতে হয় যে আপনি আপনার ফিল্ডের কোনো বড় অর্গানাইজেশনের মেম্বার। যেমন আমি একটা যদি এক্সাম্পল দিই যে একজন হয়তো পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, তো সে যদি আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন বা এরকম কোনো বড় অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্সের কোনো অ্যাসোসিয়েশন, এরকম অর্গানাইজেশনের যদি আপনি মেম্বার হন এবং এইসব অর্গানাইজেশনে আপনি যত বেশি অ্যাক্টিভ মেম্বার হবেন তত আপনার কেস স্ট্রং হবে। কাজেই আপনি যদি ধরেন গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের 1 সপ্তাহ আগে থেকে এইসব প্রিপারেশন নেওয়া শুরু করেন, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যায়। কারণ তখন 1 সপ্তাহের ভিতরে আপনি কি করবেন? কিন্তু আপনি যদি ডে 1 থেকে এরকম বড় অর্গানাইজেশন যেগুলি আপনার একাডেমিক ফিল্ডের সেইগুলির সঙ্গে যুক্ত হন, তারপরে আপনাদের ফিল্ডের যেগুলি যারা বড় বড় প্রফেসর আছে, যেমন ধরেন ফর এক্সাম্পল ফিলসফির ক্ষেত্রে আছে নোয়াম চমস্কি, বা এরকম আপনাদের ফিল্ডের পলিটিক্যাল সায়েন্স বা সোশিওলজি বা ইঞ্জিনিয়ারিং যে কোনো ফিল্ডের আপনাদের ফিল্ডের সবচেয়ে বড় বড় যারা প্রফেসর, যারা বড় বড় রিসার্চার, তাদের সাথে কমিউনিকেশন শুরু করেন। মানে এমন না যে আপনি ইমেল করলে সাথে সাথে তারা রিপ্লাই দিবে, ব্যাপারটা তা না। কিন্তু আপনি যদি 100 জন প্রফেসরকে ইমেল করেন এবং এর ভিতর থেকে যদি 10 জনও যদি আপনার ইমেলে রিপ্লাই দেয় এবং আপনি যদি তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক মেনটেন করতে পারেন, তাহলে এগুলো খুব ভালো। কারণ হলো যখন আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার রিকমেন্ডেশন লেটার লাগবে এবং এই রিকমেন্ডেশন লেটার একটা বা দুইটা দিবে আপনার ইমিডিয়েট প্রফেসর, যাদের আন্ডারে আপনি কাজ করছেন বা আপনি যদি চাকরি করেন আপনার ইমিডিয়েট যে সুপারভাইজার তারা দিবে, আর কিছু দিবে বাইরের প্রফেসররা বা বাইরের মানুষ যারা আপনার সম্পর্কে জানে। এখন ধরেন ফর এক্সাম্পল আপনি ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে আপনি মাস্টার্স করছেন বা পিএইচডি করছেন, আর আপনি যদি ধরেন হার্ভার্ড বা এমআইটি বা প্রিন্সটন এরকম বড় ইউনিভার্সিটির কোনো বড় প্রফেসরের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক থাকে এবং সে যদি আপনাকে একটা রিকমেন্ডেশন লেটার লিখে দেয়, এটা খুবই ইফেক্টিভ। তো মূল পয়েন্ট, ফ্রম দ্য ডে 1 আপনি আপনার ফিল্ডের মানে সবচেয়ে টপ লেভেলের লোকজনের সঙ্গে যোগাযোগ করবেন, সবচেয়ে টপ লেভেলের যেসব অর্গানাইজেশন আছে সেগুলির মেম্বারশিপ নেওয়ার চেষ্টা করবেন, আপনি কনফারেন্সে অ্যাটেন্ড করবেন। এবং অনেক সময় হয় যে আপনার ইউনিভার্সিটিতে হয়তো কনফারেন্স হচ্ছে না, অন্য কোথাও হচ্ছে, এবং যখন আপনি ফ্রি থাকেন, যেমন ধরেন সামার টাইমে আপনি ফ্রি আছেন বা ডিসেম্বরে আপনি একটু ফ্রি থাকেন, এবং ওইসব সময় কনফারেন্সে যদি আপনি ভলান্টিয়ার হিসেবেও কাজ করতে পারেন,
এইগুলিও খুব কাজের। যে ধরেন আপনাদের একটা কনফারেন্স হচ্ছে ফর এক্সাম্পল ক্যালিফোর্নিয়ায়, সেখানে আপনি ওই কনফারেন্সের যে অর্গানাইজার তাকে আপনি বললেন যে দেখো তোমার যদি কোনো হেল্প টেল্প লাগে আমাকে বইলো, আমি গিয়ে তোমাকে ফ্রি হেল্প করব। এই 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 ভলান্টারি এক্সপেরিয়েন্স গুলিও খুব কাজে লাগে। মূল পয়েন্ট হলো আপনাকে ফ্রম দ্য ভেরি বিগিনিং খুব অ্যাক্টিভ হইতে হবে আপনার একাডেমিক ফিল্ডে, যাতে আপনার একাডেমিক ফিল্ডের মোটামুটি গণ্যমান্য লোকজন সবাই আপনাকে চেনে, এরকম হইতে হবে আর কি। আর ডেফিনেটলি আপনি আপনার রিসার্চ করতে হবে, আপনি রিসার্চ পাবলিকেশন করতে হবে। যত বেশি পাবলিকেশন হয় তত ভালো, যত বেশি সাইটেশন হয় তত ভালো। তো এইগুলি শেষ করার পরে আপনি যখনই মাস্টার্স শেষের দিকে যাবেন তখনই মূলত আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবেন। অনেকেই ধরেন বলে এই যে H1B এর কথা অনেকে বলে, H1B ভালো, কিন্তু H1B কিন্তু ম্যান্ডেটরি না। মানে আপনি যদি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান, যেটাকে বলে, আমি এমনি ওভারঅল আইডিয়া একটা দিব গ্রিন কার্ডের বিষয়ে। আমি প্রথম যেটা ইজিয়েস্ট ওয়ে সেটা নিয়ে একটু কথা বলতেছি, যে একটা আছে EB to NIW। NIW-র মূল পয়েন্টটা হলো যে আপনি এমন একজন ব্যক্তি যাকে আমেরিকা যদি রেখে দেয় তাহলে আমেরিকার জাতীয় ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্টের জন্য এটা ভালো। তো আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন জ্ঞানী ব্যক্তি যাকে রেখে দিলে আমেরিকার ইন্টারেস্ট। তো এবং এটার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আপনার চাকরির দরকার নাই, আপনার কিছুই দরকার নাই। যেটা দরকার, এখানে 6টা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াগুলো USCIS এর ওয়েবসাইটে গেলে আপনি পাবেন। তো এর ভিতরে কয়েকটা আমার 6টা পুরোপুরি এখন মনে নাই। যেমন একটা আছে যে অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়া, 3টা বা 4টা লেটার অফ রিকমেন্ডেশন লাগে। তারপরে আপনাকে একটা এসে লিখতে হয়, যে এসেতে হলো ওই 6টা যে পয়েন্ট আছে ওর ভিতরে যে 3টা পয়েন্ট বা 4টা বা 5টা বা 6টা যদি আপনি ফুলফিল করতে পারেন, এইগুলি কিভাবে আপনি কোয়ালিফাই করেন এইটা এক্সপ্লেইন করে আপনাকে একটা এসে লিখতে হয়। তারপরে বাদ বাকি যেসব অ্যাপ্লিকেশন প্রসেস সেগুলিতে আছে সেগুলো নিয়ে আমি একটু পরে কথা বলবো। তো মূল কথা হলো যে শুরু থেকে আপনি প্রিপারেশন নেওয়া শুরু করবেন। যখনই আপনার মাস্টার্স শেষের দিকে বা পিএইচডি শেষের দিকে, তখনই আপনি NIW অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য হবেন কি হবেন না, এটা আপনি যে কোনো অ্যাটর্নির সাথে কথা বললে তারা আপনার কেস ইভালুয়েট করে দিবে। মূল পয়েন্ট হলো যে ওদের যে 6টা ক্রাইটেরিয়া আছে, এই 6টার ভিতরে যদি আপনি কমপক্ষে 3টা কোয়ালিফাই করেন, এবং 3টা আমি এখনই বলে দিচ্ছি। আপনার যদি একটা হায়ার ডিগ্রি থাকে, হুইচ ইজ মাস্টার্স আর পিএইচডি, নাম্বার 1 আপনি কোয়ালিফাই করছেন। নাম্বার 2, আপনার যদি লেটার অফ রিকমেন্ডেশন ম্যানেজ করতে পারেন, ধরেন 2টা আপনার স্কুল থেকে আর 2টা বাইরের ভালো প্রফেসরের কাছ থেকে। আর নাম্বার 3 হলো যে আপনি বড় প্রফেশনাল অর্গানাইজেশনের মেম্বার। আপনি যদি এই 3টা কোয়ালিফাই করেন, আপনি EB to NIW এর জন্য অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য হবেন। এমনকি মাস্টার্সে বসেও স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার চাকরির দরকার নেই। চাকরি থাকলে অবশ্যই ভালো, খারাপ কিছু না, কিন্তু দরকার নেই। তো ধরেন আপনার মাস্টার শেষের দিকে বা পিএইচডি শেষের দিকে আপনি অ্যাপ্লাই করে দিলেন। সাধারণত এটা সময় লাগে হলো 6 মাস, 6 থেকে 9 মাস বলে, 6-7 মাস লাগে। এটার আবার প্রিমিয়াম প্রসেসিং আছে। প্রিমিয়াম প্রসেসিং এর জন্য একটু টাকা বেশি খরচ হয়। নরমাল অ্যাপ্লিকেশন ফি হলো $700 মতো, আর প্রিমিয়াম প্রসেসিং বোধহয় $1000 মতো। তো প্রিমিয়াম প্রসেসিং করলে আপনার মাত্র বেশি খরচ হবে। প্রিমিয়াম প্রসেসিং করলে আপনার খরচ হবে $1000 কিন্তু সেক্ষেত্রে আবার মাত্র 15 দিনের ভিতরে আপনি একটা রেজাল্ট পাবেন, এবং আপনার যদি অ্যাপ্লিকেশন খুব ভালো থাকে, ইন জেনারেল অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার চান্স খুব হাই। তো এটা তো, এবং পুরো প্রসেস শেষ হইতে, মানে ধরেন আপনি একদম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে গ্রিন কার্ড হাতে পাওয়া পর্যন্ত 1 বছরের বেশি লাগে না। এখন একটু করোনা ভাইরাসের কারণে দেরি হচ্ছে, সামনে হয়তো আরো দেরি হবে। এই USCIS এর অনেক এমপ্লয়ি লে অফ হচ্ছে, ফার্লো হচ্ছে, এইসব কারণে দেরি হবে। আমি একটা ইন জেনারেল আলোচনা করতেছি। ইন জেনারেল ম্যাক্সিমাম 1 বছরের ভিতরে আপনি হাতে গ্রিন কার্ড পেয়ে যাবেন। এবং এখানে কয়েকটা মিসকনসেপশন আছে যে মাস্টার্স দিয়ে অ্যাপ্লিকেশন করলে হয় না। উত্তর হলো যে মাস্টার্স দিয়ে অ্যাপ্লিকেশন করলে হয়, কিন্তু কোয়েশ্চেন হলো যে আপনি কম্পিট করতেছেন পিএইচডি অ্যাপ্লিকেন্টদের সাথে, কাজে আপনার প্রোফাইল ওরকম রেডি করতে হবে যে আপনি পিএইচডির একজনের সাথে ফাইট দিচ্ছেন, ওইরকম আপনার প্রোফাইল রেডি করতে হবে। এবং এটা কঠিন কিছু না, এটা আপনি যদি ডে 1 থেকে শুরু করেন, এটা কঠিন কিছু না। তো এই হলো একটা ওয়ে, EB to NIW। এখন আমি একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি যে F1 থেকে গ্রিন কার্ডে যাওয়ার কি কি ওয়ে আছে এবং ওয়েগুলির স্টেপ কি কি। তো একটা ওয়ে হলো চাকরির থ্রুতে, যে ধরেন আপনি মাস্টার্স শেষ করছেন বা পিএইচডি শেষ করছেন, করার পরে আপনি একটা চাকরি পাইলেন। এখন এই চাকরি পাওয়ার ক্ষেত্রে 2টা অপশন আছে। একটা হলো যে আপনার চাকরিটা কি ফর প্রফিট কর্পোরেশন নাকি নন প্রফিট অর্গানাইজেশন।
যেমন এমন যদি হয় যে নন প্রফিট অর্গানাইজেশন, যেমন ধরেন খুব ওয়ান অফ দ্য কমন এক্সাম্পলস অফ নন প্রফিট অর্গানাইজেশন ইজ ইউনিভার্সিটিস। আপনি যদি ইউনিভার্সিটিতে টিচার হিসেবে ঢুকতে পারেন, এটা নন প্রফিট। নন প্রফিটদের ক্ষেত্রে H1B মানে আচ্ছা, আপনি পাশ করার পরপরই আপনি অ্যাপ্লাই করবেন ওপিটির জন্য। ওপিটি হলো, এইটাও F1 ভিসার আন্ডারে একটা প্রোগ্রাম। এটা হলো যে আপনি একটা বিষয়ে পড়াশোনা করছেন, পড়াশোনা করার পরে আপনি এই বিষয়ে আপনি প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করবেন। এটাকে বলে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং। আপনি ওপিটির জন্য অ্যাপ্লাই করবেন, এবং ওপিটির জন্য অ্যাপ্লাই সাধারণত আপনি ধরেন যদি মে মাসে গ্রাজুয়েশন করেন, গ্রাজুয়েশনের ইমিডিয়েট পরপর অ্যাপ্লাই করবেন, এবং সাধারণত 1 থেকে 1.5 মাস সময় লাগে। ইদানিং একটু দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে এটা আমি পরে কারেন্ট সিচুয়েশন নিয়ে যখন কথা বলবো তখন বলবো। বাট ইন জেনারেল 1-1.5 মাস 2 মাসের ভিতরে আপনি ওপিটি পেয়ে যাবেন। ওপিটি পাওয়ার পরে যারা স্টেম স্টুডেন্ট, সায়েন্স টেকনোলজির যে একটা লিস্ট আছে, তারা প্রথমে 1 বছর পাবে, এরপরে আরো 2 বছর এক্সটেন্ড করতে পারবে। কিন্তু যারা ওপিটি আন্ডারে, সরি স্টেমের আন্ডারে না, তাদের হলো শুধুমাত্র 1 বছর। তো ওপিটি আপনি যখন কার্ড হাতে পেলেন, যেদিন কার্ডের উপরে যে ডেটটা লেখা থাকে, ওই দিন থেকে 1 বছরের ভিতরে আপনাকে চাকরি পেতে হবে। যদি কোনো কারণে ওইখান থেকে 1 বছরের ভিতরে আপনি চাকরি না পান, তাহলে আপনাকে হয় আবার স্টুডেন্ট হিসেবে ব্যাক করতে হবে, অথবা অন্য কোনো ভিসা ক্যাটাগরিতে ট্রান্সফার হতে হবে, অথবা আমেরিকা থেকে চলে যেতে হবে। সাধারণত কেউ আমেরিকা থেকে চলে যায় না, হয় তারা চাকরি পেয়ে যায়, অথবা তারা পিএইচডি তে যায়, বা অথবা সেকেন্ড মাস্টার্স এ যায়, অথবা অন্য কোনো ভিসা ক্যাটাগরিতে যায়। একটা না একটা উপায় হয় আর কি। তো আপনি প্রথমে গ্রাজুয়েশন করলেন, গ্রাজুয়েশন করার পরে আপনি ওপিডি তে অ্যাপ্লাই করলেন। ওপিডি তে অ্যাপ্লাই করার সময় শুধু আপনাকে দেখাতে হবে যে আপনি এখান থেকে গ্রাজুয়েশন করছেন, আপনার I-20, তারপরে এইসব বেসিক জিনিসপত্র আর কি। আমার ভালো করে মনে নাই এই মুহূর্তে ওপিডি অ্যাপ্লিকেশন, কারণ ওপিডি অ্যাপ্লিকেশন সাধারণত কেউ লয়ারদের কাছে যায় না। ওপিডি অ্যাপ্লিকেশন নিজেরা করে, এবং অলমোস্ট প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল অফিসের যারা চাকরি করে, তারা এই ওপিডি অ্যাপ্লিকেশনের ব্যাপারে খুবই হেল্প করে, এবং তাদের হেল্পই এনাফ। এবং খুব ডকুমেন্ট তেমন কিছু লাগে না, জাস্ট গ্রাজুয়েশন, I-20, আর বোধহয় আপনার বায়োগ্রাফিক কিছু ইনফরমেশন এরকম। তো আপনি ওপিটি তে অ্যাপ্লাই করে দিলেন, ওপিটি কার্ড আপনি হাতে পেলেন, পাওয়ার পরে আপনাকে চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে। তো অনেকে যেটা করে এবং যেটা ভালো, সেটা হলো গ্রাজুয়েশনের আগেই আপনি চাকরি খুঁজে টুজে রেডি করে রাখবেন। বিশেষ করে যারা পিএইচডি শেষ করে, কারণ পিএইচডি আপনি 5 বছর ধরে পিএইচডি করছেন, আপনি আপনার ফিল্ড সম্পর্কে সবকিছু জানেন, আপনার প্রফেসররা আপনাকে অলরেডি হেল্প করতেছে বিভিন্ন বিষয়ে। তো আপনি অলরেডি জানেন যে কোন কোন ফিল্ডে আপনার ভালো চান্স আছে, এবং তখন একটা চাকরি রেডি করে তখন তারা বেসিক্যালি থিসিস ডিফেন্স করে গ্রাজুয়েশন করে। ফলে যখনই তারা গ্রাজুয়েশনের পরে ওপিটি করে ওপিটি কার্ডটা হাতে পায়, সাথে সাথেই তারা সেই অর্গানাইজেশনে সেই চাকরিতে ঢুকে পড়ে, কারণ সে আগেই রেডি করে রাখছে। তো এইটা একটা বেস্ট ওয়ে আসলে, যে এবং অনেকে করে যে আপনি চাকরি না পাওয়ার আগ পর্যন্ত ডিফেন্স করে না। কিন্তু এই ফ্লেক্সিবিলিটিটা আসলে পিএইচডির ক্ষেত্রে বেশি। মাস্টার্স এর ক্ষেত্রে আপনি এত সময় পাবেন না, মাস্টার্স মাত্র 2 বছরের। তো এর ভিতরে ধরেন, এবং আপনি আসছেন নতুন বাংলাদেশ থেকে, কাজে আপনি যে এসেই একেবারে চাকরি টাকরি ম্যানেজ করে রেডি করে থাকবেন, যদি করতে পারেন খুব ভালো। যদি না করতে পারেন, তাহলে আপনার জন্য অপশন হলো যে আপনি ওপিটি কার্ড হাতে পেলেন, ওপিটি কার্ড হাতে পাওয়ার পরে আপনি চাকরি বাকরি খুঁজতে থাকলেন। আর যদি, এবং এর মাঝখানে আমি যেটা আপনাকে বলবো, আপনি যদি মাস্টার্স করেন, পিএইচডিও আপনি অ্যাপ্লিকেশন করা শুরু করে দেন বিভিন্ন জায়গায়, যাতে ধরেন ফর এক্সাম্পল আপনি মে মাসে গ্রাজুয়েশন করছেন, তো এরপরে আপনি 1 বছর চাকরি খুঁজলেন, পাইলেন কি পাইলেন না ইটস ওকে, নেক্সট মে এর ভিতরে যাতে অবশ্যই আপনি আবার একটা পিএইচডি প্রোগ্রামে ঢুকে যেতে পারেন। তাহলে যেটা হবে যে আপনার আর কি হবে না, চিন্তা করতে হবে না যে আচ্ছা আমার তো ওপিটি টাইম শেষ হয়ে যাচ্ছে, এখন আমি কি করব, আমার কি ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে অন্য স্ট্যাটাসে যেতে হবে, নাকি দেশে চলে যাবে, খুব টেনশন করতে হবে না। আপনার আগে থেকেই পিএইচডি অ্যাডমিশন রেডি আছে, চাকরি যদি পান ভালো, তাহলে চাকরিতে চলে গেলেন পিএইচডি তে না গিয়ে, আর যদি কোনো কারণে চাকরি না পান, আপনি পিএইচডি তে চলে গেলেন। তো যখন আপনি চাকরি পাবেন, যদি আপনি নন প্রফিট অর্গানাইজেশন, ইউনিভার্সিটিজ বা এরকম যদি কোনো নন প্রফিটে পান, তাহলে আপনি সরাসরি H1B এর জন্য অ্যাপ্লাই করে দিবেন। H1B নন প্রফিটের জন্য কোনো লটারি নাই। তো আপনি যখনই অ্যাপ্লাই করে দিবেন, অ্যাপ্লাই করে দেওয়ার পরে ওরা আপনার ভিসা প্রসেস করবে, এবং আপনি H1B ভিসা পেয়ে যাবেন। এখন আপনি যদি দেশের বাইরে যান, তখন আপনাকে আমেরিকায় ঢুকতে হলে H1B ভিসা স্ট্যাম্প দিয়ে ঢুকতে হবে। কিন্তু আপনি যদি ওইটা নিয়ে আমেরিকার ভিতরেই থাকেন, তাহলে আর আপনার নতুন কোনো ভিসা স্ট্যাম্প লাগবে না। আপনার যে আগের যে F1 আছে, ওইটা দিয়ে আপনি চলতেছেন, প্লাস আপনার H1B যে অ্যাপ্রুভাল কাগজ, এটাই এনাফ। তো আপনি চাকরি করছেন, চাকরিতে ঢোকার পর আপনি 2 ভাবে গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারেন। একটা হলো যে এমপ্লয়ারের থ্রুতে,
এইটাকে বলে হলো EB1, সরি EB2, কিন্তু এমপ্লয়ার অ্যাপ্লাই করতেছে আপনার জন্য। এই ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট আছে। প্রথম রিকোয়ারমেন্টটা হলো লেবার সার্টিফিকেশন নিতে হয় ডিপার্টমেন্ট অফ লেবার থেকে। লেবার সার্টিফিকেশনের মূল পয়েন্টটা হলো যে আপনি এমন একটা চাকরিতে যাচ্ছেন এবং এমন একটা স্যালারি পাচ্ছেন যেটা ওই ফিল্ডে কোয়ালিফাইড আমেরিকান এমপ্লয়ি পাচ্ছে না আপনার এমপ্লয়ার, এবং আপনি যে স্যালারিটা নিচ্ছেন এই স্যালারিটা একটা স্ট্যান্ডার্ড স্যালারি, যে আপনার জায়গায় যদি একটা আমেরিকান এমপ্লয়ার জয়েন করতো সে ওই একই স্যালারি পেত। এরকম একটা চিঠি সাবমিট করতে হবে ইউনিভার্সিটি বা আপনার যে এমপ্লয়ার তাকে সাবমিট করতে হবে ডিপার্টমেন্ট অফ লেবারে। ডিপার্টমেন্ট অফ লেবার এটা অ্যাপ্রুভ করে যখন ব্যাক করবে ওইটার নামই লেবার সার্টিফিকেশন। তো আপনি যখন এই লেবার সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন তারপরে হলো আপনাকে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবে আপনার ইউনিভার্সিটি, এবং গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করার প্রসেস এরপর থেকে মোটামুটি একই প্রসেস, যে প্রথমে হলো তারা একটা অ্যাপ্লিকেশন করবে I-140, সেখানে আপনাকে ওই সেই পুরনো যে পয়েন্টগুলি যে আপনি যে ইম্পর্টেন্ট আমেরিকার জন্য ইম্পর্টেন্ট এই বিষয়গুলি ওই ফর্মে থাকতে হবে। থাকার পরে ওইটা অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি I-4, ওইটা সাধারণত 5 থেকে 6 মাস লাগে। এরপরে I-485 যেটাকে বলে চেঞ্জ অফ স্ট্যাটাস আর কি, আমি নামটা ভুলে গেছি, চেঞ্জ অফ স্ট্যাটাস কি একটা, আচ্ছা নামটা আমি পুরোপুরি ভুলে গেছি, মানে I-485 চেঞ্জ অফ স্ট্যাটাস টাইপের একটা ফর্ম ফিল আপ করতে হয়। এই ফর্মটাই মূলত গ্রিন কার্ডের জন্য মূল অ্যাপ্লিকেশন, যে দেখো আমি সবকিছু রেডি, আমাকে এখন গ্রিন কার্ড দাও। এবং এই ক্ষেত্রে আপনি কোন দেশ থেকে আসছেন এইটা একটা ফ্যাক্টর। যেমন আপনি যদি ইন্ডিয়া বা মেক্সিকোর মতো দেশ থেকে আসেন যেখান থেকে প্রচুর ইমিগ্রেন্ট অলরেডি আমেরিকায় আছে, তখন আপনার এই প্রসেসটা অনেক দেরি হয়। কিন্তু লাকিলি যারা বাংলাদেশ থেকে আসে, এখনো বাংলাদেশি মানুষ আমেরিকায় অত বেশি না, ফলে এই প্রসেসটা খুবই একটু ইজি, ফলে খুব বেশি দিন সময় আপনার লাগবে না এই পাওয়ার জন্য, এবং তারপরে আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন। তাহলে আমরা কথা বললাম যে আপনি পাশ করছেন, পাশ করার পরে আপনি একটা নন প্রফিট অর্গানাইজেশনে চাকরি পাইছেন, তারপরে আপনার এমপ্লয়ার আপনার জন্য অ্যাপ্লাই করছে। এই প্রসেসের প্রথম কাজ হলো লেবার সার্টিফিকেশন ম্যানেজ করা, তারপরে অ্যাপ্লিকেশন I-140, তারপরে অ্যাপ্লিকেশন I-485, তারপরে আপনি গ্রিন কার্ড পেয়ে গেছেন। এই চারটা স্টেজ। এখন এমন যদি হয় যে আপনি ইউনিভার্সিটিতে চাকরি পাইছেন কিন্তু আপনার ইউনিভার্সিটি আপনার জন্য গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে চাচ্ছে না, বা তারা চাচ্ছে, তাদের আরো অনেক ক্যান্ডিডেট আছে, তাদের সব মিলে একসাথে করবে, এটা অ্যাপ্লিকেশন শুরু করতে আরো 6 মাস দেরি হবে। সেই সিচুয়েশনে আপনি নিজে আপনার জন্য অ্যাপ্লাই করতে পারেন, যেটাকে বলে EB2NIW, যেটা নিয়ে আমি একদম শুরুতে কথা বললাম। এইটা আপনি চাকরি পাওয়ার পরেও করতে পারেন, চাকরি পাওয়ার আগে নিজে নিজেও করতে পারেন। এখন কোনটা ভালো? আপনি কি নিজে নিজে করা ভালো, নাকি আপনি ইউনিভার্সিটির থ্রুতে মানে আপনার এমপ্লয়ার থ্রুতে করা ভালো? এটা শর্ট উত্তর হলো এমপ্লয়ার থ্রুতে করা ভালো। কেন ভালো? কারণ হলো টাকা, আপনাকে কোনো টাকা পে করতে হবে না। প্রত্যেকটা ইউনিভার্সিটির, অধিকাংশ ভালো ভালো ইউনিভার্সিটির নিজস্ব লয়ার আছে, ইউনিভার্সিটি নিজেই অ্যাপ্লাই করতেছে, এবং যখন একজন USCIS অফিসারের কাছে আপনার অ্যাপ্লিকেশনটা যাচ্ছে এবং তারা দেখতেছে ও অমুকের জন্য ধরেন পেন স্টেট ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছে, বা ধরেন ওহাইও ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছে, বা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাপ্লাই করছে, তখন তাদের ভিতরে একটা মেন্টাল ইমপ্রেশন তৈরি হয়, আচ্ছা এই লোকটা নিশ্চয়ই কোয়ালিফাইড, তা না হলে এর জন্য ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতো না। কাজেই এই প্রসেসটায় আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না, এবং অলরেডি USCIS এর কর্মকর্তারা আপনার ব্যাপারে শুরুতেই একটা পজিটিভ ইমপ্রেশন পাচ্ছে, ফলে আপনার প্রসেসটা অ্যাপ্রুভ হওয়ার চান্স অলমোস্ট 100%, কোনো না হওয়ার তেমন কোনো কারণ নেই। কিন্তু এই এমপ্লয়ারদের অ্যাপ্লাই করার কিছু নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিক হলো, এক, ওরা ওদের সময় মতো অ্যাপ্লাই করবে, আপনার সময় মতো অ্যাপ্লাই করবে না। এবং ধরেন ফর এক্সাম্পল এই বছর ইউনিভার্সিটি অফ বাল্টিমোর, একটা নাম বললাম, ইউনিভার্সিটি অফ বাল্টিমোর ধরেন সব মিলায় 10 জন ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লাই করবে গ্রিন কার্ড, EB2 গ্রিন কার্ড। এখন এই 10 জনের ভিতরে 6 জন খুবই ফাস্ট, তারা সব কাগজপত্র তাড়াতাড়ি সাবমিট করছে, আর 4 জন তারা এগুলো কেয়ারলেস, তারা একটু একটু ওই যে বাংলা যেটাকে বলে ঢিলা টাইপের লোক। এগুলো তাদের কাছে ইউনিভার্সিটি থেকে কাগজপত্র চাচ্ছে, তাদের পুরনো I-20 চাচ্ছে, তাদের পাসপোর্টের ফটোকপি চাচ্ছে, তারা দিচ্ছে, এই করে ওয়েট করতেছে। এখন ইউনিভার্সিটি চাচ্ছে যে এই 10 জনের কাগজপত্র একবারে সাবমিট করতে, তাহলে যেটা হবে তাদের জন্য সুবিধা হবে, বারবার একই কাজ করতে হবে না। কিন্তু 4 জন স্লো,
তারা ঠিক মতো কাগজপত্র দিচ্ছে না। এখন ওই 4 জনের জন্য বাকি 6 জনের কিন্তু দেরি হচ্ছে। তারপরে যারা এইসব কাগজপত্র প্রসেস করে ইউনিভার্সিটির পক্ষ থেকে, তারা জাস্ট একটা চাকরি করে। আপনি গ্রিন কার্ড পাইলেও তাদের কোনো লাভ নেই। আপনি না পাইলেও তাদের কোনো লাভ নাই, লস নাই। তারা জাস্ট এটাকে চাকরি হিসেবে নিচ্ছে। ফলে তারা এটাকে অত সিরিয়াসলি নেয় না। ইউনিভার্সিটির যে লয়ার, সে মাস শেষে বেতন পাবেই। আপনার যে এপ্লাই করলেও পাবে, না করলেও পাবে। ফলে তারা বিষয়গুলির অবশ্যই গুরুত্ব দেয়, কিন্তু অত গুরুত্ব দেয় না যেটা আপনি নিজে এপ্লাই করলে। ফলে যেটা হয় যে ইউনিভার্সিটি থেকে এপ্লাই করার কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। কিন্তু আপনি এবার এপ্লাই করার কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। একটা নেগেটিভ দিক হলো আপনার টাকা খরচ করতে হবে। অধিকাংশ অ্যাটর্নি প্রায় $5,000 চার্জ করে। কেউ একটু কম করে, বাট 3 থেকে 5 এর ভিতরে ওঠানামা করে। আপনাকে এই টাকাটা পে করা লাগতেছে নিজের। দ্বিতীয় পয়েন্ট হলো যে ওই যে শুরুতেই যে ইমপ্রেশনটা, পজিটিভ ইমপ্রেশন, এইটা আপনি পাচ্ছেন না। কিন্তু আপনার প্রোফাইল যদি এবার খুবই মানে রিচ প্রোফাইল হয়, তখন যখনই সেই USCIS এমপ্লয়ি সে যখন এটাকে পাতা উল্টানো শুরু করবে, তখন দেখবে না আপনি অনেক কোয়ালিফাইড। যদিও আপনি নিজে নিজে এপ্লাই করছেন, কিন্তু আপনি অনেক কোয়ালিফাইড। তখন আবার আপনার পজিটিভ ইমপ্রেশন। তো মূল কথা হলো ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। দুইটারই পজিটিভ নেগেটিভ দিক আছে। এবং এই চ্যানেলে আপনি আস্তে আস্তে গ্রিন কার্ড পেয়ে গেলেন। এটা হলো ধরেন পাস করার পরে নন প্রফিট জব থেকে H1B, H1B থেকে গ্রিন কার্ড। এখন আমরা আসি, পাস করার পরে আপনি ফর প্রফিট কর্পোরেশনে জব পেয়েছেন। সেইটার ক্ষেত্রে কি সিচুয়েশন? সেটা হলো পাস করার পরে আপনি ফর প্রফিট কর্পোরেশনে যখনই জয়েন করবেন, জয়েন করার পরে সাধারণত যারা ফর প্রফিট কর্পোরেশনে যারা রেগুলার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হায়ার করে, তারা আগে থেকেই জানে যে কি স্টেজের ভিতর দিয়ে যেতে হবে। ফলে মোটামুটি আপনার চাকরির শুরুর দিকেই ওই কর্পোরেশনের HR বা ওই কর্পোরেশনের লয়ারের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং সব কাগজপত্র চাওয়া শুরু করবে। এবং এটার জন্য একটা লটারি সিস্টেমের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে। এবং এই লটারির বর্তমান ক্যাপ বোধ হয় টোটাল 85,000, এর ভিতরে 65,000 হলো ওপেন ফর এভরিবডি, ইনক্লুডিং যারা জীবনে আমেরিকায় আসে নাই তারাও। মানে ধরেন ফর এক্সাম্পল একজন স্টুডেন্ট সে বাংলাদেশে আছে, বাংলাদেশে এসে বসে ধরেন সে চেজ ব্যাংকে অ্যাপ্লাই করছে, কথা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো এখন চেজ ব্যাংক যদি বাংলাদেশ থেকে ওই এমপ্লয়িকে নিয়ে আসতে চায় আমেরিকায়, তাকেও এই H1B লটারির ভিতর দিয়ে যেতে হবে এবং সেও ওই 65,000 এর ভিতরে কোয়ালিফাই করবে। 65,000 ওপেন। আর বাকি যে 20 নট 65, হ্যাঁ 65,000, আর বাকি যে 20,000 এইটা হলো স্পেসিফিক অনলি ফর আমেরিকান স্টুডেন্টস যারা আমেরিকায় পড়াশোনা করছে, এবং এইখানে বোধহয় আবার মাস্টার্স এবং পিএইচডির জন্য ধরা এই 20,000। ফলে যদি কেউ আমেরিকায় মাস্টার্স এবং পিএইচডি করে, সে 85,000 এর ভিতরে কোয়ালিফাই করছে। আর যদি কারো শুধুমাত্র আন্ডারগ্রেড ডিগ্রি থাকে আমেরিকান, বা আপনি ফরেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, এখনো বিদেশে আছেন, আপনার জন্য ওই 65,000 শুধু। তো সাধারণত যেটা হয় যে এপ্রিল মাসের 1 তারিখের ভিতরে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়, এবং এই অ্যাপ্লিকেশন প্যাকেজের ভিতরে আপনাকে সব ইনফরমেশন দিতে হবে। আপনার সব I-20 কপি দিতে হবে, আপনার পাসপোর্টের কপি, পাসপোর্টের ভিতরে যে ভিসা টিজা থাকে, সব কাগজপত্র যে স্টেপল করে দেওয়া দেয়, এগুলো সবকিছু কপি থাকে। সেভিংস ফর্মটা মানে মোটামুটি একটা বিগ প্যাকেজ। এই প্যাকেজটা ফিল আপ করে আপনি অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পরে বোধহয় মে বা জুন মাসে একটা লটারি হয়, ইলেকট্রনিক লটারি। লটারির পরে আপনাকে জানায় দেওয়া হবে যে আপনি কি এই লটারিতে জিতছেন কি জিতেন নাই। যদি আপনি জিতে থাকেন তাহলে তো আপনার H1B হয়ে গেল। আর যদি আপনি না জেতেন, তাহলে আপনি যদি স্টেমের স্টুডেন্ট হন, আরো 2 বছর চান্স পাবেন। আর আপনি যদি স্টেমের স্টুডেন্ট না হন, নন স্টেম, তাহলে ওইটাই আপনার শেষ। আপনার এই ওপিটি যখন শেষ হয়ে যাবে, ওপিটি শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে অন্য ভিসা ক্যাটাগরিতে হয় আবার স্টুডেন্ট হতে হবে বা অন্য কিছুতে যেতে হবে। তো ধরেন আপনি হয়ে গেলেন, আপনি লটারিতে জিতলেন, জেতার পরে আপনি H1B তে চলে গেলেন। তো H1B ভিসা সাধারণত দেয় 3 বছরের জন্য, এবং এইটা আবার রিনিউ করা যায় আরো 3 বছর। তো টোটাল মোটামুটি আপনি 6 বছর টাইম পাচ্ছেন H1B তে, যখন আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এইখানে আবার সেই পুরনো সিস্টেম যে 2 ভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একটা হলো আপনার এমপ্লয়ারের থ্রুতে, যে আপনার এমপ্লয়ার ওই আগের যে প্রসেস বলছি, ইউনিভার্সিটির যে প্রসেস, ওই একই প্রসেস। যে প্রথমে সে লেবার সার্টিফিকেট অর্জন করবে আপনার জন্য। লেবার সার্টিফিকেটে তাকে দেখাইতে হবে যে আমি যে চাকরির সার্কুলার দিচ্ছি, এই সার্কুলারে লোকাল কোনো কোয়ালিফাইড লোক আমি পাই নাই, এবং আমি যাকে হায়ার করতেছি তাকে যে টাকাটা দিচ্ছি, আমি যদি লোকাল একজনকে হায়ার করতাম তাকে ওই একই টাকা দিতাম। এই দুটা ইনফরমেশন জানায় লেবার সার্টিফিকেট ম্যানেজ করবে। করার পরে আপনার জন্য
অ্যাপ্লাই করবে I-140 কিসের জন্য, গ্রিন কার্ড 140 অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার জন্য অ্যাপ্লাই করবে হলো I-485 আমি এই নামটাকে মনেই করতে পারতেছি, মানে হলো যে আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নাকি ভাই? হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, এই ওয়ার্ডটা কেন যেন আমার মুখে আসতেছিল না আর কি। তো 485 আপনার জন্য অ্যাপ্লাই করবে, যেটা হলো গ্রিন কার্ড। তো বাকি প্রসেস একই। আবার আপনি যখন এবং এই I-140 এবং I-485 আপনি কনকারেন্টলি অ্যাপ্লাই করতে পারেন, সাবমিট করতে পারেন, যে আপনি দুটো একই সাথে সাবমিট করতে পারেন। যদিও রিকমেন্ডেড হলো যে প্রথমে আপনার 140 অ্যাপ্রুভড হোক, তারপরে আপনি 485 অ্যাপ্লিকেশন করে দিবেন। কিন্তু আপনি চাইলে একসাথে অ্যাপ্লাই করতে পারেন। আবার এমনও হইতে পারে যে আপনার এমপ্লয়ার সে EB2 অ্যাপ্লাই করে দিচ্ছে, কিন্তু আপনি নিজে আবার NIW অ্যাপ্লাই করতেছেন, এবং এতে কোনো দোষের কিছু নাই। দুইটা অ্যাপ্লিকেশন প্যারালেলি আগাবে। যদি দেখা যায় যে আপনার শুধু যে EB2, নর্মাল EB2, যেটা আপনার জন্য আপনার বস মানে আপনার যে এমপ্লয়ার সে অ্যাপ্লাই করছে, এইটা যদি অ্যাপ্রুভড হয়ে যায়, তখন আর আপনার NIW অ্যাপ্লিকেশন কন্টিনিউ করার দরকার নেই। আপনি জাস্ট এটা অ্যাপ্লিকেশন উইথড্র করে ফেললেন, ডান। আবার এমন যদি হয় যে আপনার যে পার্সোনাল অ্যাপ্লিকেশন যেটা NIW সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তখন আপনি আপনার এমপ্লয়ারকে রিকোয়েস্ট করতে পারেন, দেখো আমার NIW হয়ে গেছে, তোমার আর অ্যাপ্লিকেশন দরকার নেই, প্লিজ এটা উইথড্র করো। উইথড্র করতে পারেন আর কি। উইথড্র না করে ফালাও রাখা যায়, বাট রিকমেন্ডেড হলো উইথড্র করা। কারণ হলো আপনার একটা কাজ শেষ হয়ে গেছে, আপনি কেন USCIS কে অন্য ওই কাজেরই আর একটা বাকি অংশ সে বসে বসে কেন প্রসেস করবে? তাদের প্রতি রেসপেক্ট দেখায় আমরা বলি যে আপনি উইথড্র করে ফেলেন, তাহলে তারা আর ওই কাজটা করবে না। তো এই গেল হলো চাকরির থ্রুতে। তো এইটা হলো EB2 ক্যাটাগরির আলোচনা, যে আপনি প্রথমে গ্রাজুয়েশন করলেন, যে মাস্টার্স করেন বা PhD করেন, করার পরে আপনি চাকরি পেলেন। চাকরিটা যদি নন প্রফিট হয় তাহলে আপনাকে লটারির ভিতর দিয়ে যেতে হবে না, আপনি খুব সহজেই H1B পেয়ে যাবেন। আর যদি চাকরিটা ফর প্রফিট হয় তাহলে আপনাকে লটারির ভিতর দিয়ে যেতে হবে। লটারির ভিতর দিয়ে যাওয়ার পরে আপনি H1B পেয়ে গেলেন। পাওয়ার পরে আপনার দুই ভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটা হলো আপনার যে এমপ্লয়ার সে আপনার জন্য EB2 অ্যাপ্লাই করতে পারবে। সেটার জন্য প্রসেস হলো লেবার সার্টিফিকেশন, I-140, I-485 ডান। এর মাঝখানে EAD কার্ড পেয়ে যাবেন যদি অন্য চ্যানেলে আগে থেকে আপনার EAD কার্ড না থাকে। আর যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন তাহলে লেবার সার্টিফিকেশন লাগবে না, কারণ লেবার সার্টিফিকেশনের মূল পয়েন্টটা হলো যে আপনি আমেরিকান যারা লোকাল তাদের চাকরি আপনি নিয়ে নিচ্ছেন না। মানে আপনি এমন জায়গায় চাকরি পাচ্ছেন যেখানে লোকাল আমেরিকান পাওয়া যাচ্ছে না, এবং আপনি এমন স্যালারি নিচ্ছেন যেটা তাদের চেয়ে কম না। কিন্তু আপনি যদি NIW অ্যাপ্লাই করেন তাহলে আপনার মূল পয়েন্টটাই হলো যে দেখো আমি আমেরিকার লোকাল চাকরি নেই বা না নেই এটা ইম্পর্টেন্ট কথা না। ইম্পর্টেন্ট কথা হলো আমি এতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমার প্রোফাইল এত রিচ যে আমাকে রেখে দিলে আমেরিকার ইন্টারেস্ট। তো আপনি NIW জন্য অ্যাপ্লাই করে দিলেন এবং তারপরে আপনি গ্রিন কার্ড পেয়ে গেলেন। তো এইটাই হলো F1 থেকে OPT থেকে H1B থেকে গ্রিন কার্ডের প্রসেস। এখন এই প্রসেসটা শুনতে অনেক কঠিন মনে হয় যে এত কাগজপত্র, এত এত কিছু, কিন্তু এই প্রসেসটা কিন্তু এত কঠিন না। এটা স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হবে, এবং যেটা আমি শুরুতেই বলছি, আপনি যদি ডে 1 থেকে যদি প্ল্যান করা শুরু করেন এটা কঠিন কিছু না। কারণ আপনি শুরু থেকে আপনি ভালো ভালো প্রফেসরদের সাথে কমিউনিকেশন শুরু করছেন, তাদের কাছ থেকে লেটার অফ রিকমেন্ডেশন নিচ্ছেন, আপনি অনেক ভালো অর্গানাইজেশনে ইন্টার্নশিপ করতেছেন, সামারে ভালো কোনো ট্রেনিং প্রোগ্রাম যদি থাকে, ধরেন ফর এক্সাম্পল ইউনাইটেড নেশনস এর একটা ট্রেনিং প্রোগ্রাম বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ট্রেনিং প্রোগ্রাম, এগুলোতে আপনি যদি জয়েন করেন, এখানকার সার্টিফিকেট, তারপরে আপনি যদি ভালো পাবলিকেশন করতে পারেন, সেই পাবলিকেশনের সাইটেশন এগুলি যদি আগে থেকে শুরু করেন, এগুলি কঠিন কিছু না। এখন এই যে কথাগুলি বললাম এগুলি হলো EB2 এর ক্ষেত্রে। আরেকটা ক্যাটাগরি আছে EB1, এইটা অধিকাংশ স্টুডেন্টরা আসলে কোয়ালিফাই করে না, কিন্তু চাইলে কোয়ালিফাই, মানে আপনি যদি ওই লেভেলের খুবই সুপার জিনিয়াস টাইপের লোক হন তাইলে এটা করা যেতে পারে। যেমন ধরেন এটা হলো অনেকটা, ধরেন আপনি যদি সায়েন্স বা আর্টস বা কোনো ক্ষেত্রে খুবই টপ অ্যাচিভমেন্ট থাকে আপনার, যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই যে বাংলাদেশ থেকে অনেকে EB1 ক্যাটাগরিতে আসে। সে হলো ধরেন ফর এক্সাম্পল বাংলাদেশের ফিল্মের কোনো একটা বড় অ্যাওয়ার্ড পাইছে বা এই টাইপের। যেমন ধরেন খুব কমন একটা এক্সাম্পল হলো এই যে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয় প্রতি বছর, এখানে ধরেন বেস্ট সিনেমাটোগ্রাফার, বেস্ট অভিনেতা, বেস্ট এগুলি। এখন ধরেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক ছোট, বাংলাদেশের অধিকাংশ মানুষ হয়তো বাংলাদেশের ফিল্ম দেখেও না, কিন্তু এইটা কিন্তু ইম্পর্টেন্ট না। যখন আমরা অ্যাপ্লাই করি তাদের জন্য, তখন হলো
আমেরিকার যেমন টপ অ্যাওয়ার্ড কি অস্কার অ্যাওয়ার্ড, বাংলাদেশের টপ অ্যাওয়ার্ড জাতীয় চলচ্চিত্র পুরস্কার বা ধরেন মেরিল প্রথম আলো পুরস্কার। এখন এটা হলো কান্ট্রি টু কান্ট্রি যখনই হয় তখন এই অস্কার আর মেরিল প্রথম আলো বা জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটা সব সমান মর্যাদা পায়, যদিও মানে শুনতে মনে হবে ও মাই গড এটা তো কোনোভাবেই সমান না, কিন্তু যখনই মানে রাষ্ট্র টু রাষ্ট্র হয় তখন এটা সমান মর্যাদা পায়। তো এইরকম যাদের টপ অ্যাচিভমেন্ট আছে যে কোনো ফিল্ডে, ধরেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড বা ধরেন খুবই টপ কোয়ালিফাইড, ধরেন সে স্পোর্টসে খুবই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে, ধরেন হাই জাম্পে হাই জাম্পে জাতীয় টপ অ্যাওয়ার্ড পাইছে, বা ধরেন ক্রিকেটে বা এই টাইপের এরকম যারা টপ অ্যাওয়ার্ড পাওয়া মানুষ, যে তার ফিল্ডে সে আনপ্যারালাল, এই টাইপের যারা মানুষ আছে তাদের জন্য EB1 ক্যাটাগরি আছে আর কি। তো এই ফিল্ডে এর ভিতরে আবার অনেক সাব ক্যাটাগরি আছে, আমি সেদিকে যাচ্ছি না, কারণ হলো এই বিষয়গুলো আসলে আমাদের স্টুডেন্টদেরকে খুব একটা করে না আর কি। আমরা আসলে স্টুডেন্ট ওই ক্যাটাগরিতে সাধারণত পড়ি না। একজন দুজন যদি আপনি মনে করেন পড়েন, আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনাদের প্রোফাইলটা ইভালুয়েট করে দেখে বলতে পারবো যে আপনি কি কোয়ালিফাই করেন কি করেন না। ইন জেনারেল করে না। ইন জেনারেল হলো EB2 যে ক্যাটাগরিটা বললাম এই ক্যাটাগরিতেই সবাই যায়, এবং বিশেষ করে আরো কমন স্টোরি হলো NIW দিয়ে বেশিরভাগ যায়, এবং সাধারণত NIW অ্যাপ্রুভড হয়ে যায়। আর অ্যাপ্রুভ যদি না কোনো কারণে আমরা শুরুতেই দেখি যে আসলে আপনার অ্যাপ্রুভ হওয়ার চান্স কেমন, যদি দেখি যে চান্স লো, আমি নিজেই হয়তো আপনাকে বলবো যে আপনি এখন অ্যাপ্লাই করেন না, আপনি এই ক্যাটাগরিতে আরেকটু করেন, ডেভেলপ করেন, নিজেকে ডেভেলপ করে আপনার প্রোফাইলটা রেডি করে তারপরে অ্যাপ্লাই করেন। আমি কি বর্তমান সময়ের যে সিচুয়েশন এটাও কন্টিনিউ করবো তা নিন, নাকি আমি চলে যাব? আমি তুমি কিছু কথা বলবা? না ভাই, আমার মনে হয় যদি আমাদের প্রথম পার্টটা শেষ হয়ে যায় তাহলে আমরা আসলে সেকেন্ড পার্টে চলে যাই, দেন আমরা হচ্ছে ফাইনালি কিছু কোয়েশ্চেন নিব। ওকে, তাহলে আমি এখন ওই বর্তমান সময়ের কিছু কথাবার্তা বলি। সেটা হলো বর্তমান সময়টা খুবই ক্রিটিক্যাল একটা সময়, মোটামুটি সবার জন্য, বিশেষ করে ইমিগ্রেন্টদের জন্য একটু ক্রিটিক্যাল। কারণ হলো এই একের পর এক এক্সিকিউটিভ অর্ডার আসতেছে, বিভিন্ন গাইডলাইন আসতেছে, এবং ধরেন এখন থেকে এক সপ্তাহ আগে একবার বললো যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যদি পুরোপুরি অনলাইন ক্লাস করে তাহলে তাদের স্টুডেন্টশিপ বাতিল হয়ে যাবে এবং তাদের ভিসা বাতিল হয়ে যাবে, তাদেরকে আমেরিকা ছেড়ে যেতে হবে আর কি। তো তারপরে তো এটা নিয়ে আবার এই যে হার্ভার্ড MIT অনেক সুটু করলো, অনেক কিছু হইলো, পরে আবার গভর্নমেন্ট ক্যান্সেল করে দিল। তো আমার যেটা ওপিনিয়ন যে এখন থেকে আগামী 4 মাস এরকম অনেক ঘটনা ঘটবে যেগুলি এট দ্য এন্ড অফ দ্য ডে বাস্তবায়ন হবে না, এবং হোয়াইট হাউস নিজেও জানবে যেটা বাস্তবায়ন কখনো হবে না, কিন্তু তারপরও তারা এরকম একটা অর্ডার দিবে, সেই অর্ডার 2 দিন পরে ক্যান্সেল করবে, অর্ডার নিয়ে কথাবার্তা হবে, কারণ তাদের উদ্দেশ্য হলো একটা কেয়াস তৈরি করা, যে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এবং প্রেসিডেন্টের যারা বেস তারা এতে খুশি হয় যে ও আমাদের প্রেসিডেন্ট ইমিগ্রেশন ক্যান্সেল করে দিচ্ছে, আমাদের প্রেসিডেন্ট এই করতেছে ওই করতেছে, শেষ পর্যন্ত কিছু হচ্ছে না, কিন্তু তাতেও তারা খুশি। এখন তাদেরকে খুশি করার জন্য এরকম অনেক কিছু আসবে এখন থেকে আগামী 4 মাস। কাজেই আমি আপনাদেরকে বলবো আপনারা এমনি চোখ কান খোলা রাখবেন, খোঁজ খবর রাখবেন, কিন্তু ওরিড হওয়ার কিছু নাই, মানে কোনো মেজর কোনো চেঞ্জ আগামী 4 মাসে হবে না। যেমন ধরেন এই 3-4 দিন আগে বা 5-6 দিন আগে একটা ঘোষণা আসছে যে আমেরিকান ইমিগ্রেশন সিস্টেমটা চেঞ্জ হয়ে মেরিট বেসড হয়ে যাবে, কানাডা বা অস্ট্রেলিয়ার মতো। আমার ওপিনিয়ন এটা জাস্ট একটা পলিটিক্যাল স্ট্যান্ড, এটার কোনো ফ্রুট নাই। কারণ হলো যে এই যে আমি এতক্ষণ যে সিস্টেমটা করলাম যে H1B এবং সেই থ্রুতে যে EB2 যে ক্যাটাগরি, এগুলো অলরেডি মেরিট বেসড। এইখানে যে কেউ এসে দাঁড়ায় বলতে পারে না যে দেখো আমাকে গ্রিন কার্ড দিয়ে দাও। আপনাকে এডুকেশন রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, আপনাকে চাকরি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, সেই চাকরির স্যালারি রিকোয়ারমেন্ট করতে হবে, NIW যে অ্যাপ্লিকেশন সেখানে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আমেরিকার ইন্টারেস্টের জন্য ইম্পর্টেন্ট। এগুলি যে কেউ চাইলেই পাবেন, এটা অলরেডি মেরিট বেসড। আবার যে ফ্যামিলি ইমিগ্রেশন যেটা আছে, যে চেইন মাইগ্রেশন যেটাকে সবাই বলে আর কি, ফ্যামিলি ইমিগ্রেশন বা অ্যাসাইলাম বা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আরো যত ক্যাটাগরি আছে, এইগুলি চেঞ্জ করা প্রেসিডেন্টের ক্ষমতা পুরোপুরি নাই। প্রেসিডেন্টের কিছু ক্ষমতা আছে, কংগ্রেসের কমিউনিকেশন দরকার, কোঅপারেশন দরকার, তাছাড়া এটা পারবে না। ফলে যেটা হবে যে কংগ্রেস ডেফিনেটলি এখন কোঅপারেট করবে না, কারণ কংগ্রেস ডেমোক্রেটদের হাতে। তো যেটা হবে, যেসব নিয়ে অনেক কথাবার্তা হবে, মেরিট বেসড কখনোই আসবে না, মানে যেটা অলরেডি আছে এটা আছে, কিন্তু কোনো চেঞ্জ হবে না। তারপরে আরেকটা নিউজ আপনাদেরকে দিয়ে রাখি, পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকান এমবাসি আস্তে আস্তে ওপেন হওয়া শুরু করতেছে খুব দ্রুত, বিশেষ করে যেসব দেশে করোনা ভাইরাস পরিস্থিতি খুব ভালো, যেমন ইউরোপিয়ান অনেক দেশে, তারপরে এশিয়ান কিছু দেশে করোনা ভাইরাস পরিস্থিতি ভালো, সেইখানে এমবাসি গুলি ওপেন হওয়া শুরু হচ্ছে। তো ফলে যদি কারো ভিসা স্ট্যাম্প নিতে হয় কোনো কারণে দেশে গিয়ে, তো নিতে পারেন, কিন্তু সমস্যা হলো যে এটা ডিপেন্ড করতেছে হলো কোথায় ওপেন হচ্ছে। আমার পার্সোনাল ওপিনিয়ন বাংলাদেশে ওপেন হতে অনেক দেরি হবে, কারণ হলো প্রথম কথা বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতি এখন অত ভালো না,
আর দ্বিতীয় কথা হলো যে করোনা ভাইরাসের টেস্টিং নিয়েও কোশ্চেন উঠতেছে, ফলে ভালো কি ভালো না এটাও আমরা মানে বলতে পারতেছি না। ফলে এটা একটু রিস্কি এবং বাংলাদেশে মনে হয় না তাড়াতাড়ি ওপেন হবে। তারপরেও আপনারা ঢাকা এমবাসির সাথে যোগাযোগ করতে পারেন, ইমেল করে বা ফোন করে, বা তাদের ওয়েবসাইটে নিশ্চয়ই জানাবে, দেখতে পারেন যে তারা কখন ওপেন হবে। কিন্তু আমার সাজেশন আপনাদের প্রতি যে খুব এমার্জেন্সি সিচুয়েশন না হলে আপনারা এখন ট্রাভেল করবেন না। কারণ একে তো করোনা ভাইরাসের কারণেই ট্রাভেল করা ভালো না, আপনার করোনা ভাইরাস সংক্রমণ হতে পারে। দ্বিতীয় কথা হলো যে কোনো কারণে যদি আপনি বাংলাদেশে যান, আমি একটা জিনিস ভয় পাচ্ছি, আমি এটা মানে এটা কোনো বেজ না, এটা জাস্ট আমার একটা মানে মনে হচ্ছে যে ইলেকশনের আগে আগে ধরেন কিছু মানুষকে যদি এয়ারপোর্ট থেকে ফেরত পাঠায় দেওয়া হয়, তো এইটা প্রেসিডেন্টের যারা বেজ ভোটার তাদেরকে অনেক হ্যাপি করবে। ফলে এরকম যদি ধরেন শুনেন যে ইলেকশনের 2 সপ্তাহ আগে 10 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে বা 10 জন যে কোনো ক্যাটাগরির মানুষকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, এইটা একটা বিগ নিউজ হবে এবং এই নিউজটা প্রেসিডেন্টের কিছু ভোট পাইতেও হেল্প করবে। এখন আমি চাই না যে আপনাদের কেউ ওই কিছু মানুষের ভিতরে পড়েন। এটা আপনাদের জন্য একটা বিশাল মানে ডেফিনেটলি এরপরে আপনি আবার ঢুকতে পারবেন। কিন্তু মাঝখান দিয়ে আপনার অনেক টাকা নষ্ট হবে, অনেক সময় নষ্ট হবে, একটা মেন্টাল প্রেশার। এজন্য এখন থেকে নভেম্বর পর্যন্ত খুব এমার্জেন্সি সিচুয়েশন না হলে আমেরিকার বাইরে যাওয়ার দরকার নেই। আর তারপরে যদি এমবাসিতে অন্য কোনো কাজ থাকে, আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কোনো হেল্প থাকে লাগে, আপনারা এমবাসির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন কখন তারা ওপেন করবে। আরেকটা নিউজ আপনাদেরকে দিয়ে রাখি, গ্রিন কার্ড এবং ইএডি কার্ড যে একটা ফিজিক্যাল যে প্লাস্টিক কার্ড আছে, এই কার্ডের প্রিন্টিং দেরি হচ্ছে এখন ইউএসসিআইএস এ। দেরি হওয়ার কারণ হলো ইউএসসিআইএস এর সঙ্গে চুক্তি আছে একটা থার্ড পার্টির, তারা এই প্লাস্টিকের কার্ডগুলি প্রিন্ট করে দেয় ইউএসসিআইএস কে। তো এই চুক্তিটা শেষ হয়েছে হলো এই বছর জুনে। তো শেষ হওয়ার পরে ইউএসসিআইএস এটাকে রিনিউ করতে পারতেছে না, কারণ হলো ইউএসসিআইএস এর কাছে টাকা নেই। আপনারা মনে হয় অনেকেই জানেন যে গত প্রায় 5-6 মাস যাবত বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন কমে গেছে। তো ইউএসসিআইএস চলে মূলত এই অ্যাপ্লিকেশন ফি এর টাকা দিয়ে। তো যেহেতু অ্যাপ্লিকেশন কমে গেছে, ফলে তাদের টাকা ফুরায় গেছে, তারা বিভিন্ন কাজ করতে পারতেছে না এবং ফলে গ্রিন কার্ডের প্রিন্টিং তারা ওই সাবকন্ট্রাক্টরের মাধ্যমে করতে পারতেছে না, তাদের নিজেদের অফিসে প্রিন্ট করার চিন্তা ভাবনা করতেছে। নিজেদের অফিসে আবার নাকি মাত্র 2টা মেশিন আছে, আমি এটা শুনে খুব অবাক হয়েছি। মাত্র 2টা মেশিন আছে, একটা হলো কেন্টাকিতে আর একটা হলো মিজৌরিতে, এবং কেন্টাকি অফিসের প্রিন্টিং মেশিন নাকি নষ্ট। ফলে মিজৌরিতে শুধু প্রিন্ট হচ্ছে, এই জন্য এটা খুব হাস্যকর একটা বিষয়, কিন্তু মানে এটা শুনলাম আর কি। তো এই জন্য যেটা হচ্ছে যে গ্রিন কার্ড প্রিন্টিং 50,000 গ্রিন কার্ড প্রিন্টিং ব্যাকলগড, আর 75,000 ইএডি কার্ড প্রিন্টিং ব্যাকলগ হয়ে পড়ে আছে। এখানে একটা পজিটিভ কথা হলো যে ইউএসসিআইএস যাদের ইএডি কার্ডটা খুব ইমার্জেন্সি, যে কেবল ওপিটি তে গেছে, যাদের ওপিটির মেয়াদ আর 1 বছর আছে, এখন যদি সে ইএডি কার্ড পাইতেই যদি 6 মাস চলে যায়, তাহলে সে চাকরি পাবে কি করে? তো এই জন্য তাদের কেসগুলিতে তারা প্রায়োরিটি দিয়ে তাদের প্রিন্টিং গুলি আগে করতেছে। আর যারা অলরেডি ধরেন ইএডি কার্ড আছে, তারা রিনিউ করার জন্য অ্যাপ্লাই করছে বা অন্যান্য সিচুয়েশন আছে, তাদেরটা একটু পরে করতেছে। এবং আরেকটা পজিটিভ বিষয় হলো যে আপনার যদি একটা ইএডি কার্ডের অ্যাপ্রুভাল লেটার থাকে, সেই অ্যাপ্রুভাল লেটারটাই ইএডি কার্ডের জন্য কাজ করবে। সমস্যাটা হলো সব এমপ্লয়াররা এত স্মার্ট না। মানে ধরেন যারা রেগুলার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হায়ার করতেছে, তারা এইসব কিছু জানে, তারা বুঝে যাচ্ছে তোমার ফিজিক্যাল প্লাস্টিক কার্ডের দরকার নেই, তোমার যে অ্যাপ্রুভাল লেটার আছে এটা আমি নিয়ে নেব। কিন্তু অনেক এমপ্লয়ার আছে, ধরেন আপনি যদি একটা ছোটখাটো কোম্পানিতে চাকরি নেন, একটা স্টার্ট আপে চাকরি নেন, সেই স্টার্ট আপের যে এইচআর সেগুলো জানেই না। সে বলবে কি, দেখো এই কাগজে লেখা আছে ইএডি কার্ড থাকতে হবে, তোমার ইএডি কার্ড নাই, আমি তোমাকে নিতে পারতেছি না। তো সেই জাতীয় সিচুয়েশন যদি পড়েন, আপনারা তাদেরকে বুঝায় বলবেন যে দেখো এইটা আসলে প্রিন্টিং হইতে দেরি হচ্ছে, কিন্তু এই যে আমার একটা অ্যাপ্রুভাল লেটার, এইটাই ইএডি কার্ডের কাজ করবে, তুমি এটা কাজ করতে পারো, কোনো সমস্যা নাই। তো এইটা আপনাদেরকে বুঝাইতে হবে। আরেকটা বিষয় হলো যে ওই যে আমি একটু বললাম যে ইউএসসিআইএস এর টাকা পয়সা কমে যাচ্ছে, ফলে তারা যে তাদের এমপ্লয়ীদেরকে বেতন দিবে, সেই বেতন দেওয়ার জন্যই তারা টাকা পাচ্ছে না। তো তারা রিসেন্টলি কংগ্রেসের কাছে অ্যাপ্লাই করছে সম্ভবত $1.2 বিলিয়ন জন্য, যেটা পাইলে তারা রান করতে পারবে। কিন্তু এখন পর্যন্ত কংগ্রেস কিছু বলে নাই, এবং কংগ্রেস যদি শেষ পর্যন্ত কিছু না বলে, তাহলে প্রায় 13,200 এমপ্লয়ীদেরকে ফার্লো করতে হবে। তো তার মানে প্রায় 75% এমপ্লয়ি ফার্লো হয়ে গেলে এমনিতেই বর্তমানে ইউএসসিআইএস এর অধিকাংশ প্রসেসিং দেরি হচ্ছে। তো এটা যদি আরো 75% লোক যদি নাই হয়ে যায়, তাহলে তো এটা খুবই স্লো হয়ে যাবে। তো আমার যেটা ওপিনিয়ন এখানে, যে শেষ পর্যন্ত কংগ্রেস কিছু টাকা দিবে, পুরো 1.2 বিলিয়ন দিবে না,
কারণ এটা দিতে গেলে ওই যে আর কি ডেমোক্রেট আর রিপাবলিকানদের একটা ইসে আসতে হবে, ঐক্যমতে আসতে হবে। আমার মনে হয় না শেষ পর্যন্ত এত টাকার ব্যাপারে ঐক্যমতে আসতে পারবে। কিছু টাকা ছাড় হবে, কিছু এমপ্লয়ি সেভ হবে, কিন্তু পুরোপুরি যে 13,200 সবারটা মনে হয় সেভ হবে না, কিছু ফার্লো হবে, ফলে একটু আরো স্লো হবে। এই জন্য আরেকটা বিষয় হলো এই কারণেই আবার ইউএসসিআইএস তাদের ফি রেইজ করতে পারে, যে তারা যে বিভিন্ন সার্ভিসের জন্য তারা যে ফি করে, যেমন এনআইডব্লিউ অ্যাপ্লিকেশনের জন্য 700, এরকম আরো বিভিন্ন কাজের জন্য টাকা পয়সা চার্জ করে, এটা বাড়াই দিতে পারে যেহেতু তাদের টাকা ফুরে যাচ্ছে। তো এই জন্য আপনাদের যদি কারো কোনো কিছু অ্যাপ্লিকেশন করার দরকার থাকে, যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে দেওয়া ভালো, কারণ এই যে বর্তমান রেট কম, এটার ভিতরে আপনি ঢুকে যাবেন। কোনো কারণে যদি রেট বেড়ে যায়, এবং আমি শুনতেছি মানে 10% বা 12% নাকি ফি বাড়ায় দিবে সবকিছুর ক্ষেত্রে, শুধুমাত্র অ্যাসাইলাম ছাড়া, অ্যাসাইলাম বা অন্যান্য যে রিফিউজি ক্যাটাগরি যেগুলো আছে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, ওইগুলি বাদ দিয়ে বাকিগুলোর জন্য যদি টাকা বাড়া দেয়, আপনি কিন্তু ওই নতুন যে ফি, সেই ফি ফলো করতে হবে আর কি। প্লাস যত আগে অ্যাপ্লাই করবেন আপনার অ্যাপ্লিকেশনটা কিউতে তত আগে থাকবে, এটাও একটা পজিটিভ। কাজেই দ্রুত অ্যাপ্লাই করে দেওয়া ভালো। আর এইটাই হলো লেটেস্ট আপডেট। তো এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে কোনো বিষয়ে, আগের যে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন বা বর্তমান সিচুয়েশন, আমি আনসার দিতে পারবো। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ ভাই, একদম ডিটেইল বলেছেন আর কি, যা বলা দরকার। তারপরে যদি কোনো কিছু বাদ থাকে তোমরা কেউ জিজ্ঞাসা করলে, আমি মানে অনেক সময় কথা বলতে গেলে অনেক কিছু ডিটেইলস বাদ পড়ে যায় আর কি। এক্স্যাক্টলি। তো আমরা কিছু কোশ্চেন নেই এখান থেকে। মাহমুদ জুবাইর উনি কোশ্চেন করছেন, ইজ দেয়ার এনি আদার ডিফারেন্স বিটুইন হ্যাভিং H1B through for profit and having H1B through non-profit apart from the lottery thing? No, other than lottery আর কোনো নেই। আর একটা জিনিস হলো যে সাধারণত নন প্রফিটের চাকরিগুলি একটু বেশি মানে হয়, সেটেল চাকরি হয়, যে একটা ইউনিভার্সিটিতে ঢুকলে এখানে কম্পিটিশন কম। কম্পিটিশন বলতে চাকরিতে ঢোকার পরে যে চাকরি টিকায় রাখার যে কম্পিটিশন, সাধারণত যে ফর প্রফিট কর্পোরেশনে অনেক থাকে, পলিটিক্স থাকে, নন প্রফিটে কম্পারেটিভলি সব কম থাকে। ফর প্রফিটে হিউজ প্রেশার থাকে সবসময়, যে এই যে টার্গেট দিয়ে রাখে, ওই যে নর্মাল চাকরির যেসব আর কি। কিন্তু নন প্রফিটে সব ঝামেলা একটু কম থাকে, কিন্তু লটারি ছাড়া আর তেমন কোনো নেই, পার্থক্য নেই। ওকে, মাহির কামাল জিজ্ঞেস করছেন, ভাইয়া ক্যান এ J1 ভিসা হোল্ডার চেঞ্জ হিজ or her status to any other status? Also, how can a J1 holder returning to their home country waive the 2 years rule? ওয়েল, এই 2 years রুল চেঞ্জ করা, হ্যান্ডেল করা একটা ঝামেলা, কিন্তু J1 থেকে F1 এ যাওয়া যায়, F1 এ যাওয়া যায়, এবং আরো অনেক ক্যাটাগরিতে যাওয়া যায়। এটা একটু কষ্টের, এবং ওই যে 2 বছরের যে রুল আছে, এই রুলটা একটু প্লে করতে হয়। তো প্লে করতে মানে একটু এদিক ওদিক করতে হয় আর কি, কিন্তু যাওয়া যায়। আর 2 বছরের রিকোয়ারমেন্টটা অ্যাভয়েড করা একটু টাফ, বাট যায়। ওকে, আশিক রহমান উনি জিজ্ঞেস করছেন, it takes 3 months to get OPT after graduation, so what will I do in these 3 months? Can I stay in the USA in this time? হ্যাঁ, তুমি ইউএসএ তে লিগালি থাকতে পারবা। কারণ হলো যে তুমি যে ওপিটির জন্য অ্যাপ্লাই করছো, ওরা যে অ্যাপ্লাই করার পরপরই যে ওরা তোমাকে একটা চিঠি দিচ্ছে যে তোমার অ্যাপ্লিকেশন আমরা পাইছি, এইটাই তোমার ভ্যালিড স্টে ডকুমেন্ট। ফলে ওরা যদি 6 মাসও লাগায়, তো সেই 6 মাস তোমার ক্ষতি হচ্ছে, কারণ তুমি চাকরিতে অ্যাপ্লাই করতে পারতেছো না বা অন্য কিছু পাচ্ছ না, কিন্তু এটা তোমার স্ট্যাটাস নিয়ে কোনো সমস্যা নেই। এমনিতেই তো তুমি গ্রাজুয়েশনে করার পরে 2 মাস পাচ্ছ গ্রেস পিরিয়ড, কিন্তু যখনই তুমি যদি চিঠিটা হাতে পাচ্ছ যে তোমার অ্যাপ্লিকেশন পাইছি, ইউ আর গুড। ওকে, মোহাম্মদ নুরুদ্দিন, সালাম নিবেন ভাইয়া, এট প্রেজেন্ট গ্রিন কার্ড হোল্ডাররা মা বাবা ভাই বোনদেরকে আমেরিকাতে আনার জন্য নেয়ার জন্য অ্যাপ্লাই করলে টাইম কেমন লাগে, প্রসেসটা কেমন? প্রসেসটা হলো টাইম ডিপেন্ড করে দেশের উপরে। যেহেতু আমরা সবাই বাংলাদেশি, বাংলা কথা বলতেছি, বাংলাদেশ নিয়ে কথা বলি। বাংলাদেশে হলো যারা গ্রিন কার্ড হোল্ডার আছে, তারা যদি বাবা মায়ের জন্য অ্যাপ্লাই করে, তাহলে বোধহয় 3 বছরের মতো লাগে, 2 থেকে 3 বছরের মতো লাগে। আর ভাই বোনের জন্য আরো অনেক বেশি লাগে। আর প্রসেস টাইমটা আবার এই যে ডিপেন্ড করতেছে করোনা ভাইরাসের কারণে ঢাকার এমবাসি বন্ধ, এখানকার অনেক অফিস টফিসে অনেক কাজ কাম হচ্ছে না, ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে না, ফলে এখন আর একটু বেশি লাগতে পারে। বাট ইন জেনারেল বাবা মায়ের জন্য 2 থেকে 3 বছর লাগে আর কি। ওকে, সৈকত জিজ্ঞেস করছেন, কোয়ালিফাইড বলতে কি কি বোঝানো হচ্ছে? এটা কি গ্র্যাজুয়েট স্কুল র্যাঙ্ক পাবলিকেশন নাকি অন্য কিছু? কিসের কোয়ালিফিকেশন? আই থিঙ্ক আপনি যে বললেন যে মনে হয় প্রোফাইল রিচ করার জন্য। হ্যাঁ, এটা সবকিছু,
এটা সবকিছু মানে মানে আমি যদি খুব এইভাবে বলি, সাধারণ বাংলায় বলি, মানে ইউ হ্যাভ টু সেল ইউর সেলফ, যে নিজেকে মানে মার্কেট করা আর কি। ধরো ফর এক্সাম্পল তুমি খুব ভালো গ্রাজুয়েট স্কুলে পড়তেছো, ফর এক্সাম্পল তুমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়তেছো, তো তুমি এটাকে খুব হাইলাইট করবা। কিন্তু ধরো তুমি খুব সিম্পল একটা ইউনিভার্সিটিতে পড়তেছো, তখন তুমি তো হাইলাইট করার কিছু নাই, তখন তুমি হাইলাইট করবা অন্য বিষয়গুলি। যে ধরো ফর এক্সাম্পল তুমি 10টা কনফারেন্সে গেছো এবং সেখানে তুমি হার্ভার্ডের এক প্রফেসরের তুমি লেটার অফ রিকমেন্ডেশন আনতে পারছো, বা ফর এক্সাম্পল কোন একটা কনফারেন্সের তুমি টপ অর্গানাইজার ছিলা। তো মানে তোমার যা যা আছে এই সব কিছুকেই তোমাকে হাইলাইট করতে হবে এবং সেটাকে বিক্রি করতে হবে আর কি, মানে নর্মাল ভাবে বললে আর কি। ওকে, রাসেল মাহমুদ জুয়েল জিজ্ঞেস করছেন, আমার বড় বোন আমেরিকা সিটিজেন, উনি কি F1 ভিসা থেকে গ্রিন কার্ড পেতে কোনো হেল্প করতে পারবেন? আই থিঙ্ক অন্য কাউকে আমার মনে না, মানে চাকরি টাকরি পাওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারবে এমন হইতে পারে যে সে যে অর্গানাইজেশনে চাকরি করতেছে সেই অর্গানাইজেশনে হয়তো হায়ার করতে পারতেছে, এরকম কিছু টুকটাক হেল্প করতে পারবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল একজন আমেরিকান সিটিজেন, মানে বাংলাদেশি আমেরিকান সিটিজেন, সে হয়তো ধরো মেসিসে চাকরি করে। এখন মেসিস হয়তো সাধারণত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হায়ার করে না, আমি জাস্ট এক্সাম্পল। কিন্তু একজন যদি মেসিসের চাকরি করে এবং মেসিসের মোটামুটি বড় লেভেলের কোনো ম্যানেজারের সঙ্গে তার খাতির থাকে, তো সে হয়তো বলতে পারে দেখো অমুক আমার পরিচিত, তুমি তারা হায়ার করো। তো এইরকম কিছু হেল্প করতে পারে, কিন্তু এমনি অফিসিয়ালি হেল্প করার কোনো স্কোপ নাই। ওকে, সাদিকুল ইসলাম সাদিক জিজ্ঞেস করছেন, বাংলাদেশে মাস্টার শেষ করার পর আবার কি ইউএসএ তে মাস্টার্স করা যাবে কিনা, তারপর পিএইচডি করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, তুমি বাংলাদেশে মাস্টার্স করার পরে তুমি চাইলে এখানে এসে আন্ডারগ্রেডে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই। রাইট, ওকে। আচ্ছা ভাইয়া, সামিরা হাসান, ক্রেডিট ট্রান্সফার সম্পর্কে কাইন্ডলি একটু এক্সপ্লেইন করেন। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট? ক্রেডিট ট্রান্সফার যদি এটা মিন করে যে বাংলাদেশ থেকে ক্রেডিট ট্রান্সফার করে আমেরিকায় আসা, সেক্ষেত্রে এটা ডিপেন্ড করতেছে হলো ওই যে ইভালুয়েশন যারা করে, সেই ইভালুয়েশন করার পরে যে ওই ইভালুয়েটেড যে যে ট্রান্সক্রিপ্টটা, এটা যখন সাবমিট করে এখানকার ইউনিভার্সিটিতে, ওরা তখন একটা জানায় যে তোমার কতগুলি ক্রেডিট তারা অ্যাকসেপ্ট করতেছে আর কতগুলি করতেছে না। ইন জেনারেল বাংলাদেশের অধিকাংশ ইউনিভার্সিটির অধিকাংশ ক্রেডিটই অ্যাকসেপ্ট করে, আনলেস কিছু কিছু ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কিছু কিছু প্রোগ্রাম আছে যেখান থেকে সরাসরি করে না, কিন্তু ইন জেনারেল সবই করে। ফলে ক্রেডিট ট্রান্সফার নিয়ে আমি আসলে নেগেটিভ কিছু এখন শুনি নাই। এক্স্যাক্টলি। এমডি মানিক উনি জিজ্ঞেস করছে, আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ইন্টারন্যাশনাল পজিশনে 2 বছর প্লাস কাজের অভিজ্ঞতা আছে, আমার জন্য কি কোনো প্রোগ্রাম আছে কিনা? উনি যদি একটু ডিটেইলস বলতে, যে উনি কি এখন আমেরিকায় কাজ করতেছে নাকি এখনই বাংলাদেশে কাজ করতেছে? এক্স্যাক্টলি, আমার মনে হয় ভাই বাংলাদেশে, কারণ আমেরিকাতে থাকলে উনি বলতো। হ্যাঁ, উনি যদি বাংলাদেশে থাকে তো তাহলে বাংলাদেশ থেকে সরাসরি আসার একটাই দুইটা ওয়ে আছে। একটা হলো যে এনআইডব্লিউ তে অ্যাপ্লাই করা যায় সরাসরি, বা যদি এখানে কোনো এমপ্লয়ার ম্যানেজ করতে পারে, কোনো চাকরিতে অ্যাপ্লাই করে সেই চাকরিতে যদি উনি সিলেক্টেড হওয়ার পরে সেই এমপ্লয়ারকে বলতে হবে দেখো আমি আমেরিকা যেতে হলে আমার জন্য H1B অ্যাপ্লাই করতে হবে, তো তখন সরাসরি অ্যাপ্লাই করতে পারে। অথবা উনি এনআইডব্লিউ জন্য অ্যাপ্লাই করতে পারে, কিন্তু উনি যেটুকু বলেছে শুধু এইটুকু দিয়ে আমার মনে হয় এনআইডব্লিউ অ্যাপ্লিকেশন করা হবে না, আরো ডিটেইলস জানতে হবে। ওকে, মোহাম্মদ আবু বকর সিদ্দিকী বলছেন, বাংলাদেশে তোমার কোনো অফিস আছে? আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এখনো অফিস নাই, আমি চিন্তা ভাবনা করছি এখনো বাংলাদেশে একটা অফিস নিব এবং অফিস নিয়ে টুকটাক কিছু কাজ করার ইচ্ছা আছে, কিন্তু এখনো নাই। আশা করি খুব অল্প দিনের ভিতরে হবে, হলে জানাবো। ওকে, আরিফিন ইসলাম জিজ্ঞেস করছে, নরমালি হাউ মাচ সাইটেশন ইজ নিডেড ফর এনআইডব্লিউ? এইটার কোনো নাই, লিমিট নাই। এইটা যদি খুব ভালো জার্নালে 2-3টা সাইটেশনও হয়, দ্যাটস এনাফ। এমনকি মানে সাইটেশন যে ম্যান্ডেটরি তাও না, মানে এমন যদি কোনো রিসার্চ হয় যেটা খুবই ইউনিক, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এই বিষয়গুলি সোশ্যাল সায়েন্স এবং আর্টস এর সাবজেক্টে এই ইউনিকনেসটা প্রমাণ করা অনেক ইজি। যেমন ধরো একজন মানুষ পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট, আমি জাস্ট এক্সাম্পল দিই, সে হয়তো বাংলাদেশের গারো উপজাতিদের ভিতরে হয়তো তাদের যে লোকাল হয় আর কি, যে গারোদের প্রধান কে নির্বাচিত হয়, এইসব নিয়ে একটা পলিটিক্যাল বিষয়ে সে একটা গবেষণা করলো। এখন এই গবেষণাটা সারা দুনিয়ায় ইউনিক, কারণ আমার মনে হয় না গারো উপজাতি বাংলাদেশে আর কোথাও আছে, এবং এই স্টাডিটা এর আগে হয়তো কেউ করে নাই। তো এইটার যদি একটা দুইটা সাইটেশনও হয়, সেইটা এস্টাবলিশ করা খুব ইজি যে এটা খুবই ইউনিক, এটা নিয়ে বেশি লোক কাজ করে না, ফলে সাইটেশন হওয়ার চান্সই নাই। ভার্সেস কেউ যদি কম্পিউটার সায়েন্সে পড়তেছে এবং সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতেছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে দুনিয়া সবাই কাজ করতেছে,
ফলে এইখানে যত বেশি সাইটেশন হয় তত ভালো, কম হইলে একটু সমস্যা। এই জন্য এটা একটা টোটাল প্যাকেজ। এই প্যাকেজের ভিতরে সবই ইম্পর্টেন্ট, আবার কোনো একটা ফ্যাক্টর বা দুইটা ফ্যাক্টর যে সুপার ইম্পর্টেন্ট ওরকম না। ওকে, আক্তার জামান, আমি সোনারগাঁও ইউনিভার্সিটি বিএসসি করছি, পড়াশোনা করতে গেলে রিকোয়ারমেন্ট কি কি? আমার মনে হয় আমরা ভাইয়া অনেকগুলো সেশন করেছি। হ্যাঁ, আক্তার জামান আপনি দেখে নিবেন, আমরা ইউএসসি নিয়ে অলমোস্ট 4-5টা সেশন করেছি পড়াশোনা নিয়ে। আজকে আমরা পড়াশোনা নিয়ে আসলে কথা বলতে যাচ্ছি না, কারণ হচ্ছে আমরা আরো ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলছি আজকে, একটু ডিফারেন্ট ইস্যু। ওকে, সো মাহমুদ Jubair, again, should I show my Bangladeshi job experience while filing for H1B? হ্যাঁ, ভালো এক্সপেরিয়েন্স থাকলে অবশ্যই দেখানো উচিত। Okay. Okay, our question হচ্ছে, what's the chance of getting non-profit industrial job compared to academic after PhD graduation? নন-প্রফিট ইন্ডাস্ট্রিয়াল জব মানে আমি আসলে বুঝতেছি না। ইন্ডাস্ট্রি আসলে নন-প্রফিট হওয়া খুব টাফ। রাইট। অধিকাংশ নন-প্রফিট হলো হয় ইউনিভার্সিটি অথবা এই যে কিছু ফাউন্ডেশন আছে, যেমন ফোর্ড ফাউন্ডেশন বা ইউনাইটেড নেশনস এর ক্যাটাগরি অবশ্য ডিফারেন্ট, মানে অনেক ফাউন্ডেশন আছে, যেমন কার্টার সেন্টার আছে, তারপরে অনেক রিসার্চ অর্গানাইজেশন আছে, ওয়াশিংটন ডিসিতে অনেক থিঙ্ক ট্যাঙ্ক আছে, এগুলি সব নন-প্রফিট। তো এগুলি সবই মোটামুটি কাছাকাছি। ইউনিভার্সিটি হলে সুবিধা একটা যে ইউনিভার্সিটিতে অলরেডি প্রতি বছর 10-12 জন করে প্রফেসরদের জন্য ফাইল করে, ফলে তারা জানে। কিন্তু যদি একটা ছোটখাটো থিঙ্ক ট্যাঙ্ক হয়, তারা হয়তো রেগুলার করে না, ফলে তাদের হয়তো রেগুলার লয়ার নাই, বা তারা একটা তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজন আছে তারা এতটা এফিশিয়েন্ট না, এরকম একটু ঝামেলা হতে পারে, বাট প্রসেস মোটামুটি একই রকম। ওকে, আরেকটা কোশ্চেন আছে, can a non-profit position be qualified for H1B if it can be filled up with an associate degree? What are the other conditions for a certain position to be qualified for H1B? অ্যাসোসিয়েট ডিগ্রি দিয়ে এনআইডব্লিউ তে অ্যাপ্লাই করা যাবে না, এবং অ্যাসোসিয়েট ডিগ্রি দিয়ে ইবি2, যে রেগুলার ইবি2 এমপ্লয়ার ফাইল, কিন্তু সেইটাও আমার মনে হয় একটু টাফ হবে আর কি। মানে এমপ্লয়ার চাইলে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু তার জন্য এস্টাবলিশ করা টাফ হবে, কারণ অ্যাসোসিয়েট ডিগ্রিতে আমেরিকায় অনেক লোকজন আছে। কিন্তু যদি ইউনিক কিছু হয় ডেফিনেটলি করতে পারবে আর কি, যে এমন একটা পজিশন যে এমপ্লয়ার এই ফিল্ডের লোক পাচ্ছে না, তাইলে এরকম করা সম্ভব। যেমন আমি একটা এক্সাম্পল দিই, একটা আগে এই জিনিসটা ছিল যে ধরো একটা বাংলাদেশি নন প্রফিট অর্গানাইজেশন, তারা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে কোন একটা কাজ করতেছে। এখন এই কাজের জন্য একজন কমিউনিটি আউটরিচ এক্সপার্ট দরকার, যাকে অবশ্যই বাংলা জানতে হবে। এখন এই অ্যাপ্লিকেশন যদি মানে দেয়, চাকরির বিজ্ঞাপন দেয়, এখানে বাংলাদেশি ছাড়া কিন্তু অন্য কেউ অ্যাপ্লাই করতে পারবে না, কারণ বাংলা জানতে হবে। তো এরকম কিছু ফিল্ড আছে যেখানে ধরো অ্যাসোসিয়েট ডিগ্রি দিয়েও একজন কোয়ালিফাই করতে পারে, এবং সেই চ্যানেলেও H1B ফাইল করতে, H1B বা গ্রিন কার্ড ফাইল করতে পারে, বাট এটা খুবই আনইউজুয়াল সিচুয়েশন, সম্ভব কিন্তু অত কমন না। ওকে, আরটি কোয়েশ্চেন এসেছে from Nazimuddin, যদি এখানে আমি একটা ওয়াচ পার্টি হোস্ট করেছিলাম। উনি বলছেন, my visa is gonna expire May 2021, but my PhD needs still around 1.5 years. Is it a good idea to travel Bangladesh in December 2020 and apply for a renewal? What is the chance of getting new visa approval as I am approaching to finish my degree? প্রথম কথা হলো, ডিসেম্বরে হবে কি হবে না আমরা এখনো বলতে পারতেছি না, কারণ হলো করোনা ভাইরাসের সিচুয়েশন আমরা জানি না, ফলে ঢাকা এমবাসি কখন ওপেন হবে সেটাও আমরা জানি না। তবে আমি রিকমেন্ড করবো বাংলাদেশে না যাওয়ার জন্য, কারণ ভিসা যদি হয়েও যায়, ভিসা যদি এক্সপায়ার হয়েও যায়, পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেলেও কিন্তু তোমার লিগ্যাল স্টে নিয়ে কোনো সমস্যা নাই। যতদিন পর্যন্ত তোমার ভ্যালিড I-20 আছে, ইউর গুড। সমস্যা যেটা হবে যে তোমার ভিসা এক্সপায়ার হয়ে গেছে, পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু তোমার ভ্যালিড I-20 আছে, এই অবস্থায় তোমার যদি কখনো বাংলাদেশে যাওয়া লাগে, তখন আবার আমেরিকায় ঢোকার ক্ষেত্রে তোমাকে নতুন ভিসা নিতে হবে। তো আমি বলবো ওয়েট অ্যান্ড সি, করোনা ভাইরাস সিচুয়েশন কি হয়, এমবাসি সিচুয়েশন কি হয় দেখো, দেখে টেকে তারপর সিদ্ধান্ত নাও। ওকে, ওকে, সো আরিফিন ইসলাম জিজ্ঞেস করছেন, হাউ মাচ টাইম ইট needed to get GC through H1B and NIW after application for Bangladeshi? কত সময় লাগে আই থিংক? সাধারণত H1B থেকে যখনই গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে, সেটা চাকরির থ্রুতে হোক বা নিজে নিজেই হোক, সাধারণত 6 মাস থেকে 1 বছরের মতো লাগে নর্মাল সময়। কিন্তু এখন করোনা ভাইরাসের কারণে একটু এদিক ওদিক হইতে পারে, বাট ওরকমই আর কি, 6 মাস থেকে 1 বছর।
ওকে। Mahir Kamal জিজ্ঞেস করছেন, for the 2 years rule, is it necessary to stay just in the home country for 2 years or can I stay in any other country apart from the US? কোন 2 years rule? I think ওনার একটা কোয়েশ্চেন ছিল J1 ভিসা নিয়ে খুব সম্ভবত। আচ্ছা আচ্ছা, ওইটা না, আমার মনে হয় হোম কান্ট্রিতে ব্যাক করতে হবে, কারণ J1 টা হলো মূলত একটা চুক্তির মাধ্যমে আসে, ফলে ওই চুক্তিটা থাকেই হলো হোম কান্ট্রিতে সার্ভ করার। তো ওইটার কিছু আছে, কিছু অল্টারনেটিভ আছে, সেই অল্টারনেটিভ গুলি মানে পারসন টু পারসন ভ্যারি করে আর কি, সিচুয়েশন টু সিচুয়েশন, কিন্তু ইন জেনারেল ওইটা হোম কান্ট্রিতে যেতে হবে এবং হোম কান্ট্রিতে গিয়ে 2 বছর সার্ভ করতে হবে। ওকে, সো আই থিংক ভাই আমাদের 1 আওয়ার শেষ, আমরা হচ্ছে লাস্ট একটা দুটো কোয়েশ্চেন নিব। I have applied for H1B for the first time. Can I work from home remotely due to this pandemic situation if it is approved? কোশ্চেনটা আবার পড়তে একটু। I have applied for H1B for the first time. Can I work from home remotely due to the pandemic situation if it is approved? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এবং তোমার যদি এমপ্লয়ার যে H1B যে এমপ্লয়ার সে যদি অ্যালাউ করে, এটা 100% ওকে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। ওকে ওকে, সো ভাই আমার মনে হয় ফর দ্য টাইম বিং এগুলো ছিল কোয়েশ্চেন। আই ক্যান চেক আদার প্ল্যাটফর্মস। আর একটা কোয়েশ্চেন পেয়েছি। ওকে, একজন জুনাইদ আলম জিজ্ঞেস করছেন, মিড র্যাঙ্ক আমেরিকা ইউনিভার্সিটি থেকে বিজনেস সাবজেক্টে মাস্টার্স করে ওয়ার্ক পারমিট হওয়ার সম্ভাবনা কি রকম? একই, ওয়ার্ক পারমিট তো মানে কমন সব সাবজেক্টের জন্য একই, এটা ইউনিভার্সিটির উপর ভ্যারি করে না, এটা সাবজেক্টের উপর ভ্যারি করে না, সবার একই প্রসেস। ওকে ওকে, সো ভাই আমরা শেষ করে দিব। ওয়ান লাস্ট কোয়েশ্চেন, উই গট দ্য কোয়েশ্চেন। আমরা মাহির কামাল, আমরা আপনার কোয়েশ্চেনটি আসলে আগে নিয়েছিলাম, আপনি মনে হয় ছিলেন না, লাইভটি চেক করে নেবেন। সো ভাইয়া আমরা শেষ করছি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার ব্যস্ত সময় থেকে সময় দেওয়ার জন্য। এবং আজকে সেশন আসলে আমার বলার কিছু ছিল না, আপনাকে লং টাইম কথা বলতে হয়েছে আসলে ইস্যু। আর আমার মনে হয় আসলে এই ইস্যুগুলো জানাটা খুব জরুরি, কারণ এগুলা সবাই খোলাখুলি জানে না, বা জানতে গেলেও দেখা যায় অনেক মানে ধানাই পানাই করে মানুষজন। তো সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ যে আপনি কাজ করছেন এখানে প্র্যাকটিক্যালি, এবং বাংলাদেশি স্টুডেন্টরা যাতে উপকৃত হয় বা বাংলাদেশি উপকৃত হয় সেই জন্য আপনি সেশনটিতে এসেছেন। সো আই এম গ্রেটফুল টু ইউ এই জন্য। এবং যারা দেখছেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ছিলেন। আর ভাইয়া যেভাবে বলেছে, আমি একদম শুরুতে হচ্ছে ভাইয়ার ওয়েবসাইটটি দিয়ে দিয়েছিলাম www.rajulaw.com। ভাইয়া বলেছে যে এখানে সব ধরনের ইনফরমেশন আপনারা পাবেন, এবং যেহেতু ভাই আমেরিকাতে আছেন, আই থিঙ্ক he has like some connections in other states apart from like maybe DC area. So হয়তো যদি কারো দরকার হয়, reach out to রাজু ভাই, I think উনি হেল্প করতে অনেক হ্যাপি হবেন obviously. So ভাইয়া, if you have anything to say like finally. না, তোমাকে ধন্যবাদ, তোমার বন্ধু জুনায়েদকে ধন্যবাদ, এবং যারা অডিয়েন্স ছিল তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আর কারো কোনো হেল্প লাগলে, কোনো বিষয়ে কোনো থাকলে, যে কোনো সময় আমার ওয়েবসাইটে সব ইনফরমেশন আছে, আমার সাথে যদি আমি কনসালটেশন ফ্রি, যে কোনো সময় কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই, জাস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর কি। তো ফিল ফ্রি টু রিচ আউট টু মি, কোনো সমস্যা নাই, টাকা পয়সা দিতে হবে না। তো এইটাই, সবাই ভালো থাকবেন, এটাই। Obviously, thank you so much ভাইয়া, see you in another session. Bye. Okay, bye.